সালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে আমরা এই অর্গানিক জিরো টু প্রোর 2 নাম্বার ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা শিখব। অর্গানিক কেমিস্ট্রি যাতে আমাদের কাছে মোটেও ভয়ের কিছু না হয়, এটাই হচ্ছে আমাদের প্রথমত মেইন উদ্দেশ্য। এবং অর্গানিক কেমিস্ট্রি থেকে পরীক্ষায় যেই টাইপেরই কোশ্চেন আসুক না কেন, আমরা যাতে অ্যান্সার করতে পারি, তো সেই রকম একটা যোগ্যতা অর্জন করা। তো এইটারই লক্ষ্যে আমাদের 1 নাম্বার লেকচার হয়ে গেছে। আজকে আমাদের 2 নাম্বার লেকচার হবে। হ্যাঁ, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আমি আবার প্রথমে কথাটা বলে রাখি, যেহেতু ফেসবুক ইদানিং কালে অনেক ঝামেলা করে, লাইভ নিতে নিতে কেটে যায় মাঝে মধ্যে। হঠাৎ করে যদি লাইভটা কেটে যায়, তাহলে আবার আমি নতুন লাইভ শুরু করব। কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি যে পুরা লাইভটা নিরবিচ্ছিন্ন ভাবে করে রেকর্ডিং আকারে আমাদের আলোড়ন এক্স ওয়াই জেড এই ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আলোড়ন এক্স ওয়াই জেড এই ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। গত ক্লাসটা আপলোড করে দেওয়া আছে, সেখানে পিডিএফ দেওয়া আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আহ একজন জিজ্ঞেস করেছে যে অ্যাডমিশনের কতটুকু কাভার হবে এটা পড়লে। আমি দুইটা জিনিস বলে রাখি। এইখান এই যে আমি লেকচারটা করাচ্ছি, এই লেকচারটা করলে তোমাদের একাডেমিক ফুললি কাভার হবে। অ্যাডমিশনেরও 70 থেকে 80% কাভার হয়ে যাবে। একেবারে স্পেসিফিক অ্যাডমিশনের জন্যই যেটা লাগে, সেটার জন্য 20%-এর মতো যেটা বাকি থাকবে, সেটা অ্যাডমিশনের সময় যেয়ে শিখবা। এখন আমি এমন ভাবে করাবো যাতে অ্যাডমিশনও ম্যাক্সিমামটা কাভার হয়েই যায়। তবে এতে এমন না যে সেটা এইচএসসি তে লাগবে না, যেটা এইচএসসি তে লাগে সেটা অ্যাডমিশনেও লাগে। জৈব যৌগের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে জৈব যৌগে খুব আহামরি ডিফারেন্স নাই একাডেমিক এবং অ্যাডমিশনের মধ্যে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। আমাদের কি সাউন্ড ঠিক আছে, তাই না? সাউন্ড টাউন্ড সব ঠিক আছে তো? ওকে, আমরা তাহলে শুরু করি। তো প্রথমে প্রথমে আমি তোমাদেরকে যেই জিনিসটা আজকে শেখাবো, সেটা হচ্ছে যে কার্বনের ডিগ্রি। সেকেন্ড যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কার্যকরী মূলক। থার্ড হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এবং হচ্ছে সংকরায়ন। এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যাতে করে আমরা নেক্সট দিন থেকে জৈব জৈব যৌগের যে নামকরণ, যে বিষয়টা আছে নামকরণ, আগামী আগামী ক্লাসগুলোতে নামকরণ শিখবো। এবং তারপরে আমরা সমানুতা শিখব। তারপরে আমরা বিক্রিয়ার মধ্যে ঢুকে যাব। এটা হচ্ছে আমাদের মেইন সিকোয়েন্স, যে এই সিকোয়েন্সে আমরা আগাবো। বুঝতে পেরেছো? তো আজকের জিনিসটা আমরা শুরু করি। তো প্রথমত প্রথমত যেই জিনিসটা, কার্বনের ডিগ্রি। কার্বনের ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা তোমাদের সংজ্ঞা টঙ্গা পরীক্ষায় আসবে না। এটা জানার জন্য, কার্বনের ডিগ্রি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে একটা কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। একটা কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। যেমন মনে করো, তোমাকে আমি আমি বললাম যে এখানে মনে করো তোমার কাছে দেয়া আছে সি, এখানে আছে সি, এইখানে আছে সি, এইখানে আছে সি, এইখানে আছে সি। ঠিক আছে? এই জায়গাকার একটা কার্বনের এই জায়গাটাতে আরেকটা সি আছে। অ্যাকচুয়ালি বিষয়টা কিরকম? বিষয়টা এরকম, আমরা যদি যদি সংকেতটা লিখতে চাই, সংকেতটা যদি আমি লিখি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে যেই কার্বনটাতে একটা বন্ধন আছে, সেই কার্বনে হাইড্রোজেন থাকবে 3টা। কারণ কার্বনের হাত কয়টা? কার্বনের হাত তো 4টা। তাহলে এই যে দেখো, এইখানে প্রান্তীয় যে কার্বন আছে, মানে একটা প্রান্তে যে কার্বনটা আছে, এই কার্বনটার সাথে একটা মাত্র বন্ধন আছে। তো একটা বন্ধন থাকলে ও হাইড্রোজেন আর কয়টা নিতে পারবে? 3টা। এইখানেও প্রান্তে কার্বন আছে, তার মানে এর বন্ধন তো একটা আছে। ওর তো মোট মোট কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে বাকি কয়টা কয়টা আসলে সে হাইড্রোজেন নিতে পারবে? 3টা। তাহলে এখানে হাইড্রোজেন নিতে পারবে 3টা, এখানে হাইড্রোজেন নিতে পারবে 3টা, এখানে হাইড্রোজেন নিতে পারবে 3টা। আর মাঝখানের গুলো কয়টা করে নিতে পারবে? এই যে দেখো, এইটার 2টা বন্ধন পূরণ আছে, তার মানে 2টা হাইড্রোজেন নিবে, আর বাকি 2টা। এখানে 2টা বন্ধন আছে, বাকি 2টা নিবে। এর 3টা বন্ধন আছে, তার মানে এ একটা হাইড্রোজেন নিবে। কয়টা হাইড্রোজেন নিচ্ছে, বা এই যে দেখো, কয়টা হাইড্রোজেন নিতে পারে সেটার কথা যদি বলি, প্রান্তীয় কার্বনটা 3টা করে হাইড্রোজেন নিচ্ছে। এইখানে এই যে এই কার্বনগুলা, আচ্ছা কার্বনগুলো আগে লিখেই ফেলি। তো এইখানে যে প্রান্তীয় কার্বন আছে, এ 3টা করে হাইড্রোজেন নিবে, কারণ এর বন্ধন হচ্ছে, এগুলোতে বন্ধন কয়টা করে বলো তো? বন্ধন একটা করে কার্বন কার্বন বন্ধন আছে। আর এইখানে যেগুলো আছে, যেটাতে 2টা বন্ধন আছে, আর বাকি 2টা হাইড্রোজেন নিবে, তাই না? 2টা করে হাইড্রোজেন নিবে। আর যেখানে 3টা বন্ধন আছে,
সেখানে একটা হাইড্রোজেন নেবে, এই তো বিষয়। এখন দেখো, বিষয়টা এরকম, এই যে প্রান্তীয় যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো আসলে কয়টা কার্বনের সাথে যুক্ত? কয়টা কার্বনের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে, এই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত। আর এই কার্বনের যে চারটা হাত, একটা কার্বনের সাথে আর বাকি তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত। এটা কি বুঝতে পারছো? একটা কার্বনের সাথে আর বাকি তিনটা কার সাথে? হাইড্রোজেনের সাথে যুক্ত। তার মানে যেহেতু একটা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বন জয়টা কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা তত ডিগ্রি কার্বন। বুঝতে পেরেছো? এই কার্বনটা এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটাও একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটাও একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন। তার মানে এখানে তিনটা 1 ডিগ্রি কার্বন আছে। একটা কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? আমাদের লাগবে যে একটা কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। এই প্রান্তীয় কার্বন গুলা মাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে। এই যে এই কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড, বাকিগুলো তো হাইড্রোজেনের সাথে যুক্ত। বুঝতে পেরেছো? এখন দেখো, এখন আমি যদি তোমাকে বলি এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত, তাহলে এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, তার মানে দুইটা কার্বনের সাথে যুক্ত। যদি দুইটা কার্বনের সাথে যুক্ত হয় তাহলে 2 ডিগ্রি। এই কার্বনটা, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, কয়টা কার্বনের সাথে যুক্ত? দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাও হচ্ছে 2 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে কয় ডিগ্রি কার্বন বলো তো? 3 ডিগ্রি কার্বন। বুঝতে পেরেছো? তাহলে একটা কার্বন জয়টা কার্বনের সাথে যুক্ত থাকবে, সেটা তত ডিগ্রি কার্বন। তত ডিগ্রি কার্বন। হাইড্রোকার্বনের ক্ষেত্রে জিনিসগুলো একটু সহজেই বোঝা যায়। হাইড্রোকার্বন যদি থাকে, হাইড্রোকার্বনের ক্ষেত্রে খুব সহজে বোঝা যায়। যেই কার্বনের সাথে তিনটা করে হাইড্রোজেন আছে সেগুলো আসলে 3 ডিগ্রি। যেইটার সাথে দুইটা দুইটা করে হাইড্রোজেন আছে তারা আসলে 2 ডিগ্রি। যা, সরি, যেটার সাথে তিনটা তিনটা হাইড্রোজেন আছে সেগুলো হচ্ছে 1 ডিগ্রি। যেটা দুইটা আছে সেটা 2 ডিগ্রি, যেটা যেটা একটা আছে সেটা হচ্ছে 3 ডিগ্রি। যাই হোক, এইভাবে করেও মনে করা যায়। আসো, আমি দেখি যে তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম কিনা। এইটার একটু অ্যান্সার দাও দেখি, আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা। এইটা বুঝবো কোশ্চেনের অ্যান্সার দেখে। এটা বুঝবো কি দেখে বলো তো? কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারতেছো কিনা, তো বলো তো কি হবে। এই যৌগটাতে 1 নং কার্বনে, হ্যাঁ, 1 নং কার্বনের ডিগ্রি কত? 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনের ডিগ্রি কত? 1 নম্বর কার্বন, এটাকেও বলতে পারো, এটাকেও বলতে পারো, এটা ডিগ্রি কত? 1 নম্বর ডিগ্রি, ডিগ্রি কত? ABCD। ওকে, সবাই অ্যান্সার দিতে পেরেছো, তার মানে আমরা বুঝছি যে আসলে কত। হ্যাঁ, সবাই A নাম্বার দিয়েছো। ভেরি গুড। সবাই অ্যান্সার দিয়েছো A নাম্বার। 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি? কারণ প্রান্তীয় কার্বন দেখো, এই যে প্রান্তে যে কার্বন গুলো আছে, এটাই তো 1 নম্বর কার্বন, এইটা বা এইটা যেটাই তুমি ধরো। তাহলে এইটার আমি যদি ডিগ্রি বলি, একটা কার্বনের সাথে যুক্ত, তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত, মোট তো চারটা হাত, তার মধ্যে একটা কার্বনের সাথে যুক্ত, তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রিতে আছে। হুম, সবাই পারছি। ভেরি গুড, সুন্দর। ওকে, 2 নাম্বার, 2 নাম্বার কোশ্চেন বলেছে, যৌগটিতে কয়টি 3 ডিগ্রি কার্বন রয়েছে? যৌগটিতে কয়টি 3 ডিগ্রি কার্বন রয়েছে বলো? কয়টা 3 ডিগ্রি কার্বন রয়েছে? কয়টি 3 ডিগ্রি কার্বন রয়েছে? কি মনে হচ্ছে? কয়টি 3 ডিগ্রি কার্বন রয়েছে? এটার অ্যান্সার কি দিবা? গুড। একটা, দুইটা, তিনটা, কয়টা? এটাও পেরেছো সবাই, এটাও পেরেছো, ভেরি গুড, সুন্দর। অ্যান্সার হচ্ছে যে দেখো, 3 ডিগ্রি মানে তিনটা কার্বন যুক্ত। এটা সহজে মনে রাখ, সহজে সিস্টেমটা হচ্ছে, যেই কার্বনটা তিনটা কার্বনের সাথে যুক্ত ও তো মাত্র একটা হাইড্রোজেন নিতে পারবে। কয়টা হাইড্রোজেন নিতে পারবে? একটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন সম্বলিত কার্বন এখানে আছে CH। এইটা, এটা শুধু একটা হাইড্রোজেন নিয়েছে, বাকি তিন পাশে তিনটা কার্বনের সাথে যুক্ত। তার মানে এটাই একমাত্র কি, এটাই একমাত্র আমাদের 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন। তার মানে এটাই হচ্ছে আমাদের, সরি, কি লিখলাম, এটাই একমাত্র আমাদের 3 ডিগ্রি কার্বন। কয়টি আছে তাহলে? তাহলে কয়টি আছে? একটি। কয়টি আছে? একটি। একটা 3 ডিগ্রি কার্বন রয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কয়টা 3 ডিগ্রি কার্বন রয়েছে? একটি। আসো, আরো একটা করি।
এখানে বলছে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে। এখানে বলেছে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, শুনো। 1 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত থাকবে সেগুলোকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলবো। 2 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত থাকবে তাদেরকে আমরা 2 ডিগ্রি হাইড্রোজেন বলবো। 3 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত থাকবে তাদেরকে আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন বলবো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এই যৌগটাতে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে? কয়টা? একটু বলো। একটু বলো। এই এই যৌগটাতে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, মানে 1 ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে? কি হবে? গুড। এইটা অনেকেই ভুল দিছো, এই যে বি দিচ্ছ অনেকে, ডি দিচ্ছ অনেকে, হ্যাঁ সিও দিয়েছো দুই একজন, কিন্তু ম্যাক্সিমামই ঠিক দিয়েছো। ভেরি গুড, সুন্দর। ম্যাক্সিমামই ঠিক দিয়েছো। ওকে। হ্যাঁ। ও বি দিচ্ছ, সি দিচ্ছ, ডি দিচ্ছ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে দেখো। এটার অ্যান্সার হচ্ছে যে 3 ডিগ্রি, মানে 1 ডিগ্রি কার্বন যদি বলি তাহলে 3টা করে হাইড্রোজেন থাকবে। 3টা করে হাইড্রোজেন। এইটা 1 ডিগ্রি, এইটা 1 ডিগ্রি, এইটা 1 ডিগ্রি। তাহলে এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে 3টা। আর এইটা তো হচ্ছে কি, এটা তো 3 ডিগ্রি। 3 ডিগ্রির কথা বলেনি। 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে? 3 3 9টা। তার মানে এটার অ্যান্সার কয়টা হবে? এটার অ্যান্সার হবে 9টা। কথা বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, ঘ ঘ, ক, সব দাও, সব দাও। সব দিলে হবে? 1 ডিগ্রি তো আমাকে বলেছে তো 1 ডিগ্রি। 1 ডিগ্রি কোনটা? এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। প্রান্তের গুলো 1 ডিগ্রি থাকে, তাই না? প্রান্তের গুলো 1 ডিগ্রি থাকে। 1 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন আছে, 1 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকে তাকে 1 ডিগ্রি হাইড্রোজেন বলে। এই কথাটা লিখে দেই। 1 ডিগ্রি কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকে, বা 1 ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন গুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক আছে? 1 ডিগ্রি কার্বনের সাথে 1 ডিগ্রি কার্বন। একজন বলছে আবার বুঝান, আরেকবার বুঝাই দেই তাহলে দেখো। এই কার্বনটার ডিগ্রি কত? 1 ডিগ্রি। কেন? এই কার্বনটা 3টা হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে যুক্ত। একটা কার্বন জয়টা কার্বনের সাথে যার সাথে যুক্ত তত ডিগ্রি। এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটাও একটা কার্বনের সাথে যুক্ত, মানে 1 ডিগ্রি। এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, মানে 1 ডিগ্রি। এই কার্বনটা এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, মানে 3টা কার্বনের সাথে যুক্ত, মানে 3 ডিগ্রি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 ডিগ্রির সাথে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে, তাহলে মোট কয়টা হাইড্রোজেন আছে? 3 3 9টা। 3 3 9টা আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমার এই ক্লাসটা যে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে সেখানেও পিডিএফ পাবা। আবার আমরা এইটারও, এই পোস্টেরও মধ্যে আমি একবারে সাজিয়ে দিয়েছি যেভাবে করে এসিএস এর কোনো কোর্সের মধ্যে সাজানো থাকে, যে পিডিএফ ক্লাসগুলা যেভাবে সাজানো থাকে ওইভাবে করেও একটা লিস্ট করা হয়েছে। সেটাও তোমরা পেয়ে যাবা এটার মধ্যে। তো ঠিক আছে, আমরা মোটামুটি ডিগ্রি নিয়ে আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি। ডিগ্রির উপরে লাস্ট কোশ্চেন এখনকার। এটা একটু বলো, এখানে কতগুলো 3 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে? কতগুলো 3 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে বলো? কতগুলো 3 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে? বুঝতেই পেরেছো, একটু আগেই বললাম। এটার সাথে একটা কার্বন যুক্ত, তাই এটা 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। কিন্তু এই মাঝখানের কার্বনটা ছিল 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বনের সাথে যেই হাইড্রোজেন গুলা, সেটাই 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে কয়টি বলো তো? একটি। ওকে। তাহলে এটার অ্যান্সার হবে একটি। সহজ। ওকে, ঠিক আছে। খুবই চমৎকার। এইবার এইবার আমরা এইবার আমরা আস্তে আস্তে আমাদের জায়গায় যাব। এখন থেকে যেই জিনিসগুলা পড়াবো, এখন থেকে যেই জিনিসগুলা পড়াবো সেই জিনিসগুলা, মানে নামকরণ যেহেতু আগামী দিন পড়াবো, নামকরণ আগামী দিন থেকে শুরু হবে, নামকরণ, তারপরে তোমার সমানুতা, এই বিষয়গুলা। তো এগুলো সবগুলারই বেসিক এখন থেকে শুরু হবে। এগুলো কিন্তু বেসিক, এগুলো তোমার লাগবে এখন থেকে, যেগুলো যেগুলো জিনিস পড়াবো। তুমি যদি কিছুই না পড়ে থাকো আগে, তাহলে অবশ্যই এখান থেকে তোমাকে শিখতে হবে ভালো মতো করে। বুঝতে পেরেছো? আসো আমরা শুরু করি।
অ্যালকেন এবং অ্যালকাইল মূলক। অ্যালকেন কাকে বলে? অ্যালকেন কাকে বলে? অ্যালকেন, অ্যালকেন জিনিসটা কি? অ্যালকেন কাকে বলে? অ্যালকেন হচ্ছে সকল সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। মানে আমি কি বললাম? কি 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 জিনিস বলেছি? সকল সম্পৃক্ত। সম্পৃক্ত মানে একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, সম্পৃক্ত হইতে হবে। তারপরে কি বলেছি? সকল সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন হইতে হবে। অ্যালিফেটিক মানে আমরা বলতেছি সরল শিকল, মানে এটা সরল শিকল হইতে হবে অ্যালিফেটিক। তো এরপরে অ্যালিফেটিকের পরে বদ্ধ শিকলও মাঝে মধ্যে হয়, কিন্তু এটা অ্যালিফেটিক হইতে হবে। অ্যালিফেটিক, অ্যালিফেটিক বৈশিষ্ট্য ধর্মের দিক থেকে অ্যালিফেটিক হইতে হবে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সরল শিকল, বদ্ধ শিকল, ওই যে অ্যালিসাইক্লিক জিনিসটা বলেছিলাম। অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিকের বৈশিষ্ট্য কার মতো? অ্যালিফেটিকের মতো। অ্যালিফেটিক হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন মিলে থাকতে হবে। তা হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন মিলে যে হাইড্রোকার্বন থাকে সেটাকে বলবো আমরা কি? অ্যালকেন। তো অ্যালকেন সম্পর্কে আমাদের ক্লাস 9-10-এ যে আমরা পড়েছি এইটা সম্পর্কে আমাদের ধারণা আছে। অ্যালকেন হচ্ছে যেমন, যেমন যদি বলি আমরা, যেমন আমাদের ছিল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম ছিল। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অ্যালকেন। এখন কথা হলো, এই যে অ্যালকেন যে আছে, অ্যালকেনের জন্য প্রথম যে বিষয়টা অ্যালকেনের জন্য সেটা হচ্ছে যে অ্যালকেনের আমরা যতগুলা কার্বন আছে, দেখো এখানে যতগুলা কার্বন আছে, যতগুলা কার্বন আমাদের অ্যালকেনে থাকে, সাধারণ সংকেত যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লক্ষ্য করব অ্যালকেনের মধ্যে যতগুলা কার্বন থাকে, যদি এন সংখ্যক কার্বন থাকে, তার ডাবলের চেয়ে দুই বেশি পরিমাণ হাইড্রোজেন থাকে। আমরা কি এটা জানি না? যতগুলা কার্বন থাকে তার ডাবলের চেয়ে দুই বেশি পরিমাণ কি থাকে বলতো? হাইড্রোজেন থাকে। অ্যালকেনের মধ্যে যতগুলা কার্বন থাকে তার ডাবলের চেয়ে দুই পরিমাণ বেশি, ডাবলের চেয়ে দুইটা বেশি হাইড্রোজেন আমাদের হচ্ছে থাকে অ্যালকেনে। এই যে দেখো, কার্বন আছে দুইটা, দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার, চারের চেয়ে দুই বেশি ছয়, তিনের দ্বিগুণ হচ্ছে ছয়, ছয়ের চেয়ে দুই বেশি হচ্ছে আট। চারটা কার্বন আছে যখন, তার দ্বিগুণ মানে হচ্ছে আট, আটের চেয়ে দুই বেশি হচ্ছে দশ। যতগুলা কার্বন থাকে তার ডাবলের চেয়ে দুই বেশি থাকে হাইড্রোজেনের পরিমাণ। এটা কি আমরা অ্যালকেন বলতেছি। আচ্ছা, অ্যালকেন থেকে আমরা যদি এখন জিজ্ঞেস করি, অ্যালকেন তো বুঝলাম, এইবার আমরা জানতে চাই অ্যালকাইল মূলক। অ্যালকাইল, অ্যালকাইল জিনিসটা কি? অ্যালকাইল বা অ্যালকাইল মূলক, এই বিষয়টা আসলে কি? অ্যালকাইল বা অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে, একটা হাইড্রোজেন যদি আমরা মাইনাস করি, যেই যেই মূলকটা তৈরি হবে, এর ফলে যেই মূলকটা তৈরি হবে সেটাকেই বলবো আমরা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এই কথার অর্থ কি? আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত যখন ছিল CnH2n প্লাস টু, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করি, তাহলে আমাদের আসবে CnH2n প্লাস ওয়ান। এটা দিয়ে একটা টান কেন? একটা হাইড্রোজেন যেহেতু বাদ গেছে, তার মানে একটা হাত ফাঁকা থাকবে। একটা হাইড্রোজেন যেহেতু বাদ গেছে, একটা হাত ফাঁকা থাকবে, একটা হাত ফাঁকা থাকবে। তো এটা একটা মূলক হয়ে গেছে। এটাকেই বলি আমরা হচ্ছে অ্যালকাইল মূলক। এটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি, বলতো কি দিয়ে? আর দিয়ে। আর দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যালকাইল মূলককে, আমরা আবার আর দিয়ে রিপ্রেজেন্ট করি। কথা কি বুঝেছো? তাহলে অ্যালকাইল মূলক মানে, অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম। তাহলে CnH2n প্লাস টু ছিল, এখন CnH2n প্লাস ওয়ান, মানে দিয়ে একটা বন্ড, দিয়ে একটা বন্ড,
এবং এটাকে আমরা আর দিয়ে একটা বন্ড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এই যে বিষয়টা, মানে অ্যালকেন যখন থাকবে, কার্বন কার্বন সংখ্যা যত থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি থাকবে অ্যালকেন। কার্বনের চেয়ে মানে কার্বন সংখ্যার চেয়ে ডাবলের চেয়ে 2 বেশি থাকবে হচ্ছে হাইড্রোজেন, তাহলে সেটা হবে অ্যালকেন। আর কার্বন যতগুলো থাকবে তার চেয়ে ডাবলের চেয়ে 1 বেশি থেকে একটা বন্ড বের হবে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। এখন দেখো অ্যালকাইল মূলকের আমরা যদি আমরা যদি যেমন বলি, যেমন যেমন আমরা যদি বলি CH4 হচ্ছে মিথেন, তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি কমে যায় তাহলে হবে মিথাইল মূলক। হ্যাঁ, অ্যালকেন থেকে আহ একটা বন্ড বের হবে, কারণ এই যে দেখো, মনে করো তোমার কাছে আছে মিথেন, মনে করো এই যে মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি এই যে একটা হাত ফাঁকা থাকলো না? এটাই হচ্ছে এই যে CH3 দিয়ে এই বন্ডটা দিয়েছে, এটা এটা দিয়েছে। হ্যাঁ, অপসারণ করছে। মানে একটা হাইড্রোজেন যদি বাদ দাও, মাইনাস করো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলে অ্যালকাইল মূলক চলে আসবে। যেমন এখানে আসলো মিথাইল মূলক। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দাও তাহলে আসবে ইথাইল মূলক। বুঝছো? এরকম করে ইথাইল মূলক আসবে। ওকে, এখন দেখো, এখন খেয়াল করো, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝেছো সবাই? এখন তোমাকে আমি যদি বলি অ্যালকেনের, আমরা এগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখবো, সেগুলো হচ্ছে জৈব যৌগের মধ্যে কার্যকরী মূলক বলে একটা পার্ট আছে, কার্যকরী মূলক, যার উপরে ডিপেন্ড করে যার উপরে ডিপেন্ড করে আমাদের আসলে মানে কোনো একটা যৌগের আমাদের আসলে একটা শ্রেণীর মধ্যে পড়ে, যেগুলোকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি আসলে। এবং এইটা ডিটারমিন করে ওই ধরনের যৌগগুলা কি টাইপের বিক্রিয়া দিবে। তো তোমাদের পরীক্ষার মধ্যে প্রথমত একটা কোশ্চেন আসে, শর্ট কোশ্চেনের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্যকরী মূলক জিনিসটা কি? জৈব যৌগের কার্যকরী মূলক জিনিসটা আসলে কি? বলো, কার্যকরী মূলক জিনিসটা কি? ঠিক আছে, কার্যকরী মূলক জিনিসটা কি বলো তো? লেখো, যে সকল পরমাণু বা মূলক, পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত ধর্ম ও বিক্রিয়া নির্ধার নির্ধারণ করে, তাকে কার্যকরী মূলক বলে। তাকে কার্যকরী মূলক বলে। একটা জৈব যৌগের মধ্যে কোনো পরমাণু বা মূলক, মানে যেই সকল পরমাণু বা মূলক একটা জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে তার, সে কি ধরনের বিক্রিয়া দিবে, সে কি টাইপের বিক্রিয়া দিবে, কি টাইপের ধর্ম প্রদর্শন করবে, রাসায়নিক ধর্ম কি টাইপের প্রদর্শন করবে, অ্যাকচুয়ালি রাসায়নিক ধর্ম প্রদর্শন কি রকমের করে এবং রাসায়নিক বিক্রিয়া কি রকমের দেয়, এটা কি কে নির্ধারণ করে? সেটাই হচ্ছে কার্যকরী মূলকটাই নির্ধারণ করে। কার্যকরী মূলক কাকে বলে তাহলে? কার্যকরী মূলক হচ্ছে যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম আর বিক্রিয়া নির্ধারণ করে, সেটাকেই বলা হয় হচ্ছে কার্যকরী মূলক। তো অনেক প্রকার কার্যকরী মূলক আছে এবং কার্যকরী মূলক গুলাই আমাদেরকে আজকে শিখতে হবে। ঠিক আছে, কার্যকরী মূলক গুলা আমাদেরকে আসলে শিখতে হবে, কার্যকরী মূলক গুলা। দেখো, আমরা একটু ভালো করে খেয়াল করো, কার্যকরী মূলক গুলা এক এক করে আমরা শিখি। আমরা একটু আগে বললাম না, অ্যালকেন, অ্যালকেন হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন যার মধ্যে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সবকিছুই থাকে, সবগুলোতেই কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকে। তো অ্যালকেন যে আছে, অ্যালকেনের সাধারণ সংকেত কি বলতো? অ্যালকেনের সাধারণ সংকেত আমরা একটু আগে পড়লাম, সেটা কি? সিএন, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত।
অ্যালকেনের যে সাধারণ সংকেতটা আছে, এই সাধারণ সংকেত কিন্তু আরো একভাবে লেখা যায়। আরো একভাবে লেখা যায়, বলো আরো একভাবে কিভাবে লেখা যায়? তোমাদের অ্যালকাইল মূলক আছে না, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি ছিল? আর দেখো অ্যালকাইল মূলক কি ছিল? আর ছিল না? আর মানে কি ছিল? অ্যালকাইলটা কোথা থেকে আসছে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাইলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়েই তো তোমার অ্যালকাইল মূলক আসছে, একটু আগে দেখালাম। এখন সেই অ্যালকাইল মূলকের সাথে তুমি যদি একটা হাইড্রোজেনকে যোগ করে দাও, যে হাইড্রোজেনটা তুমি বের করে দিছিলা, তাহলেই সেটা কি হয়ে যাবে বলো তো? অ্যালকেন হয়ে যাবে না? অ্যালকাইল মূলক তো ছিল আর, আর এর মধ্যে আর কিভাবে তৈরি করছিলাম? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়েই তো অ্যালকাইল মূলক তৈরি করেছিলাম। তাহলে সেই হাইড্রোজেন দিয়ে দাও, আর এইচ। আর মানে সিএনএইচ টু প্লাস ওয়ান, তার সাথে এইচ দাও, তাহলে সিএনএইচ প্লাস টু হয়ে যাবে। তাহলে এইটা এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। বলো, আমি যদি বলি অ্যালকিনের কথা, অ্যালকিনে কি আসবে? সিএনএইচ টু, তাই না? সিএনএইচ টু, অ্যালকিন মানে কার্বন যতগুলা থাকবে তার চেয়ে হাইড্রোজেন থাকবে ডাবল পরিমাণ। এটা জিনিসটা আমি তোমাকে বুঝাই দেবো, খুব সুন্দর মতো বুঝবা, খুব ইজিলি বুঝবা। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। অ্যালকাইনে যদি, অ্যালকাইনে কার্বন কার্বন থাকে ট্রিপল বন্ড। আচ্ছা, অ্যালকিনে কি থাকে? কার্বন কার্বন হচ্ছে ডাবল বন্ড থাকে। তাহলে সেটাকে বলি আমরা অ্যালকিন। ডাবল বন্ড যদি থাকে, এর তো আরো দুইটা হাত ফাঁকা আছে, দুইটা হাত দিয়ে দিই। এটা হচ্ছে তোমার কার্যকরী মূল হচ্ছে কার্বন, মানে কার্বন কার্বন হচ্ছে ডাবল বন্ড। এটা তো এটাই, কার্বন কার্বন ডাবল বন্ড যে আছে সেটাই কার্যকরী মূলক, এটা যা আছে তাই। অ্যালকাইন, অ্যালকাইন মানে হচ্ছে CnH2n-2। এখানে কার্বন কার্বন থাকে ট্রিপল বন্ড। এখানে জাস্ট গাঠনিক সংকেতটা জাস্ট দুই জায়গাতেই লিখছে, কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, সেটা গাঠনিক সংকেত তো এটাই। এখানে একটা জিনিস খেয়াল করো, মজার মজার ব্যাপার আছে, মজার ব্যাপার আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর বিষয়। দেখো খেয়াল করো, এখানে আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। ধরো অ্যালকেন আছে, অ্যালকেন, অ্যালকেনে খেয়াল করো তো, তুমি একটা অ্যালকেন লিখতেছো, মনে করো তিনটা কার্বন আছে। কয়টা কার্বন? তিনটা কার্বন আছে। তিনটা কার্বন দিয়ে অ্যালকেনকে লিখবা, তিনটা কার্বনকে অ্যালকেন লিখবা। এখন তিনটা কার্বন দিয়ে যদি অ্যালকেন লিখো, এখানে কয়টা হাইড্রোজেন দিতে পারবা? দেখো প্রান্তে পড়বে, প্রান্তে, প্রান্তে পড়বে হচ্ছে তিনটা করে। প্রান্তে পড়বে কয়টা করে? আচ্ছা তিনটা না, চারটা দিয়ে, চারটা দিয়ে দিলে আর একটু বুঝতে সুবিধা হবে। চারটা দিই, চারটা কার্বন আছে। তাহলে প্রান্তগুলাতে তিনটা করে হাইড্রোজেন পড়বে, আর ভিতরের গুলাতে দুইটা করে হাইড্রোজেন পড়বে। দুইটা করে হাইড্রোজেন পড়বে, পড়বে তো নাকি? দুইটা করে হাইড্রোজেন পড়বে। এটা, এটা একটা অ্যালকেন, সবগুলা যেহেতু সিঙ্গেল বন্ড আছে, এটা একটা অ্যালকেন। ঠিক আছে? এখন, এখন দেখো, এইবার যদি আমি বলি অ্যালকিনের কথা, অ্যালকিন, অ্যালকিনের কথা, একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা জিনিস সেটা হচ্ছে কি, যে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন যদি আমরা দিই, মনে করো কার্বন কার্বন মাঝখানে একটা, দুইটা কার্বন এর মধ্যে দ্বিবন্ধন আমি দিলাম, সব সময় একটা কথা খেয়াল রাখবা, এটা অল টাইম তোমার সমানুতার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। সেটা কি? যদি তুমি একটা ডাবল বন্ড করো, অর্থাৎ এই সবগুলা যখন সিঙ্গেল বন্ড থাকে এগুলাকে বলে সিগমা বন্ধন। এগুলাকে কি বলে? সিগমা বন্ধন। সবাই সবাই বলো এগুলার নাম কি? সিগমা বন্ধন। যদি একটা ডাবল বন্ড আসে তাহলে একটা পাই বন্ধন আসলো। মনে রাখবা যতগুলা পাই বন্ধন আসবে তাদের জন্য করে দুইটা করে হাইড্রোজেন কমে। কয়টা করে হাইড্রোজেন কমে? দুইটা করে হাইড্রোজেন কমে। কেন? কারণ দেখো, এখানে যদি একটা পাই বন্ধন আসে, তাহলে এর একটা হাত কমে গেল, এর একটা হাত কমে গেল। আগে এখানে দুইটা করে হাইড্রোজেন ধরতে পারতো, কিন্তু এখন আর এ কিন্তু আর দুইটা করে, এ তিনটাই পাবে, এ তিনটাই হাইড্রোজেন পাবে, প্রান্তীয় গুলা তিনটাই পাচ্ছে। কিন্তু এই কার্বন আর এই কার্বন যেখানে ডাবল বন্ডটা আসছে, এরা কিন্তু একটা একটা করে দুইটা হাইড্রোজেন কিন্তু এদের কমে গেল। আগে এখানে H2H2 ছিল, আগে এখানে H2H2 ছিল। তাই এই জিনিসটা মনে রাখবা, এটা কিন্তু সমানুতার ক্ষেত্রেও প্রযোজ্য, মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা পাই বন্ধনের জন্য দুইটা করে হাইড্রোজেন, হাইড্রোজেন কমে, একটা পাই বন্ধনের জন্য। বুঝতে পেরেছো? একটা হাইড্রোজেনের জন্য, মানে একটা পাই বন্ধনের জন্য, এই যে একটা পাই বন্ধনের জন্য কয়টা হাইড্রোজেন কমে গেছে? দুইটা। এটা মাথায় রাখতে হবে। তোমার, তোমার যদি ট্রিপল বন্ড হয়, মনে করো সি সি, এখানে ট্রিপল বন্ড দিলাম, তাহলে আরো একটা একটা দুইটা পাই বন্ধন আসলো।
এগুলো তো সিগমা বন্ধন সব। তাহলে এখানে দুইটার জন্য চারটা হাইড্রোজেন কমবে। কিভাবে চারটা? যে এইখানের H3, এখানে H3 ঠিকই আছে, তো এইখানে নর্মালি ছিল H2 H2, একটার জন্য একটা ইস কমছে, একটা ইস কমছে, দুইটা, আবার একটা ইস কমবে, একটা ইস কমবে, দুই দুই চারটা হাইড্রোজেন কমবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কথা কি বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পাই বন্ধনের জন্য আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যখন সমানুতা পড়াবো, একটা যৌগ মানে একটা তোমাকে সংকেত দিয়ে দিবে, এটা দিয়ে কি কি সমাণু সম্ভব এরকম করে বলে দিবে, তখন তোমাদেরকে আবার এই কথাটা জিজ্ঞেস করব, একটা পাই বন্ধনের জন্য কয়টা করে হাইড্রোজেন পাবে, এটা আবার জিজ্ঞেস করবো তোমাকে। খুবই ইম্পর্টেন্ট। একটা পাই বন্ধনের জন্য দুইটা করে হাইড্রোজেন পাবে, দুইটা হাইড্রোজেন পাবে। বুঝছো? ক্লিয়ার? একটা পাই বন্ধনের জন্য দুইটা হাইড্রোজেন পাবে। ওকে, এটা মনে রাখো। তাহলে এইখানে দেখো, এইখানে ছিল CnH2n+2, এর থেকে দুইটা হাইড্রোজেন কমলে এই +2টা চলে গেল, এর থেকে আবার একটা পাই বন্ধন আসছে, তাহলে কি আরো দুইটা কমে গেল, তার মানে কি -2 হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছো? মানে এখানে +2 ছিল, যেহেতু এখানে একটা পাই বন্ধন আছে তাই দুইটা হাইড্রোজেন কমছে, আরো একটা পাই বন্ধন আছে তাই কি আরো দুইটা হাইড্রোজেন বন্ধন কমে গেছে। তাই এগুলো হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। বুঝছো? ক্লিয়ার? আসো এরপরে, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন বলতে বোঝায় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা হ্যালো অ্যালকেন বলি। এবং হ্যালোজেনের মধ্যে কি আসে? হ্যালোজেনের মধ্যে পড়তে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, যেমন অ্যালকাইল ক্লোরাইড হইতে পারে বা ক্লোরো অ্যালকেন হইতে পারে, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, এগুলো হইতে পারে। এটার কার্যকরী মূলক ওই তো অ্যালকাইল মূলক, এটা গাঠনিক সংকেত তো ওই একই কথা, এক্স এরকম। ঠিক আছে? এবার থার্ড, এরপরে আসো। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে অ্যালকোহল এবং ইথার। খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহল এবং ইথার। অ্যালকোহল এবং ইথার দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। অ্যালকোহলের সাধারণ সংকেত এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে কি অ্যালকোহলের কার্যকরী মূলক। বুঝতে পারছো? OH, এটা হচ্ছে কার্যকরী মূলক, OH। এবং আমরা গাঠনিক সংকেত যদি বলি একই কথা, ও দিয়ে এইচ, সিঙ্গেল বন্ড এইচ, তাই না? এটাই গাঠনিক সংকেত, আর কিছু না। ইথার, ইথারটা হচ্ছে এরকম, একটা ও থাকে, তার দুই পাশে অ্যালকাইল মূলক থাকতে পারে, এক পাশে আর দিলাম, আরেক পাশে আর ড্যাশ দিলাম। এগুলো আমরা তো পরে এক এক করে নামকরণ শিখবো। হ্যাঁ, নামকরণ শিখবো, অনেকগুলো একসাথে হইলে কিভাবে নামকরণ করতে হয় সবই শিখবো। প্রথমে এগুলো আমরা জাস্ট দেখতেছি। এটা ইথারের কার্যকরী মূলক হচ্ছে ইথারীয় মূলক। অক্সিজেন দিয়ে দুই পাশে টান দিলা, ইথারীয় মূলক। ওই একই গাঠনিক সংকেত, ওই একই কথাই, ইথারীয় মূলক। এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো। এটা যে ROH, এইটা মনে করো আর ও, আর বা আর ড্যাশ যাই বলো, এটাকে আমরা যদি এইভাবে করে লিখি যে CN, আর মানে তো CnH2n+1 দিয়ে OH আকারে লিখি, এখানে আর মানে CnH2n+1, তাই না? এটা এখানে ও, আর মানে CnH2n+1, এইরকম, তাই না? দেখো কাহিনীটা বুঝো, কাহিনীটা ভালো করে খেয়াল করো। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এরকম যে আমি মনে করো একটা অ্যালকোহল লিখতেছি, আর এর জায়গায় আমি মনে করো আর এর জায়গায় লিখলাম CH3, CH3, তারপরে একটা দিলাম CH2। দেখো, আর এর জায়গায় দিলাম মনে করো, এইভাবে করে লেখো, মনে করো আহ আর এর জায়গায় CH3 দিলাম, তারপরে OH দিলাম। এটা একটা অ্যালকোহল, যেটাকে আসলে মিথানল বলে। আমরা তো এখনো নামকরণ শিখি নাই, মনে করো তুমি এটা জানো না কি বলে, এটা তুমি জানো না। আরেকটা হচ্ছে CH3 CH2 OH দিলা তুমি, এটা হচ্ছে ইথানল। আর এর জায়গায় তুমি দিলা C2H5OH, এটা দিলা। এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো তো, এইখানে অ্যাকচুয়ালি তোমার কার্বন কয়টা আছে? এই জায়গায় কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে তিনটা, আর একে চারটা, আর একটা আছে অক্সিজেন।
আছে না এরকম না? এখানে দেখো তো, এখানে কি কার্বন আছে কয়টা? দুইটা। হাইড্রোজেন আছে কয়টা? তিন আর দুয়ে পাঁচ, আর একে ছয়টা। আর একটা অক্সিজেন আছে। বুঝছো কিনা? বুঝছো? এইটা থেকে বা আরো একটা নিয়ে তুমি একটু খেয়াল করো, যে মনে করো CH3, CH2, আবার CH2, মানে এরকম CH3, CH2, CH2, OH। অথবা তুমি এটাকে লিখতে পারো কি, C3 ডাবল এর চেয়ে এক বেশি, মানে C3H7OH। মানে কার্বন তিনটা আছে, তার ডাবল এর চেয়ে এক বেশি আছে হাইড্রোজেন, তারপরে একটা OH। তার মানে এটা কি হলো, এটাকে টোটালটা তুমি যদি লেখো তাহলে কি আসবে? কার্বন আসবে তিনটা, হাইড্রোজেন আসবে আটটা, আর অক্সিজেন একটা। এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো? এখান থেকে জিনিসটা তুমি কি বুঝতে পারতেছো বলো? এখান থেকে জিনিসটা তুমি কি বুঝতে পারতেছো? যে কার্বন কয়টা থাকবে এবং হাইড্রোজেন কয়টা থাকবে, তুমি আমাকে বলো তো। এগুলো এগুলো থেকে কি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো তুমি, যে অ্যালকোহলের মধ্যে কার্বন কয়টা থাকে আর হাইড্রোজেন কয়টা থাকে? এটা কি সিদ্ধান্ত নেওয়া যায়? বলো তো, কয়টা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকবে? দেখো, কার্বন জয়টা তার দ্বিগুণের চেয়ে দুই বেশি। কার্বন জয়টা, কার্বন দুইটা, তার দ্বিগুণের চেয়ে দুই বেশি হচ্ছে ছয়। কার্বন তিনটা, তার দ্বিগুণ হচ্ছে ছয়, ছয়ের চেয়ে দুই বেশি। তার মানে এইটার সাধারণ সংকেত কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, যে কার্বন জয়টা তার দ্বিগুণ পরিমাণের চেয়ে দুই বেশি পরিমাণ হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এটাও কিন্তু অ্যালকোহলের সাধারণ সংকেত। ঠিক আছে, ইউটিউবে লাইভে যাইতে হবে। তারপরেও প্রথম দুই তিনটা ক্লাস আমি এই ফেসবুক গ্রুপে নিতে চাচ্ছি এই কারণে, যে আগে থেকে যেহেতু জানানো হয়েছে এই গ্রুপে, অনেকে এই গ্রুপে এসে বসে থাকতে পারে। সেই জন্য দুই থেকে তিনটা ক্লাস ফেসবুকে নিয়ে পরে আবার ইউটিউবেই বাকি ক্লাসগুলো নিতে হবে মনে হচ্ছে, কারণ ফেসবুক অনেক ঝামেলা করতেছে কয়েকদিন থেকে। আচ্ছা আসো, এইখান থেকে আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে যে অ্যালকোহলের সংকেত যেমন তুমি OH লিখতে পারো, CnH2n+1 OH লিখতে পারো। এই যে এই এইচটা যদি এখানে যুক্ত করে দাও, CnH2n+2, CnH2n+2 দিয়ে ও, এটাও কিন্তু লেখা যায়। বুঝতে পেরেছো? এটাও লেখা যায়। মানে অ্যালকোহলের সংকেত কিন্তু এটাও লেখা যায়, অ্যালকোহল। সেম ভাবে ইথারেও কিন্তু এরকম। যেমন ইথারের মধ্যে কি থাকে, ইথারের মধ্যে যদি তুমি দেখো, মনে করো অক্সিজেন আছে, তার দুই পাশে মনে করো অ্যালকাইল মূলক আছে, মনে করো CH3 আছে। তো দেখো, কার্বন কয়টা আছে? কার্বন এখানে আছে দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? তিন দুগুণে ছয়টা, একটা আছে অক্সিজেন। তার মানে এরও ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, জয়টা কার্বন তার ডাবলের চেয়ে দুই বেশি হচ্ছে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। সেই জন্য এই দুইটাকে পরস্পরের সমানু বলে। সমানু বলে মানে এদের আণবিক সংকেত একই। আণবিক সংকেত যদি বলো, আণবিক সংকেত সেম। কিন্তু গাঠনিক সংকেত যদি বলো, একটাতে আছে OH কার্যকরী মূলক, আরেকটা আছে, আরেকটাতে আছে মানে ইথারীয় কার্যকরী মূলক। আমরা পরে যে দেখবো যে এগুলো হচ্ছে কার্যকরী মূলক সমানুতার মধ্যে আমরা পড়বো, সমানুতাতে যখন পড়বো। এদের আসলে আমাদের আণবিক সংকেতের সাধারণ সংকেতটা কিন্তু সেম। কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে দুই বেশি পরিমাণ থাকবে হচ্ছে হাইড্রোজেন, একটা থাকবে অক্সিজেন। কথা কি বুঝছো? ক্লিয়ার? কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে দুই বেশি থাকবে হাইড্রোজেন, এবং একটা থাকবে হচ্ছে অক্সিজেন। বুঝে গেছো? ক্লিয়ার? আসো, এইরকমই আমরা আরো দুইটা জিনিস দেখি। সেটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে কি, অ্যালডিহাইড আর কিটন। অ্যালডিহাইড কিটন বুঝানোর পরে আমি তোমাদেরকে একটা মজার জিনিস কানেক্ট করাই দিব। জৈব যৌগের একটা মজা, মানে মেইন বিষয় কি, তুমি যদি কানেক্ট করতে পারো, যে একটার সাথে আরেকটা, একটা কথা যেটা বলেছি সেটার সাথে যদি আরেকটা কানেক্ট করতে পারো, তাহলে তোমার জৈব যৌগ অনেক সহজ মনে হবে। মানে তুমি যদি একটু কানেক্ট করো, এবং সহজ শুধু না, মানে ভালো লাগবে। তুমি দেখবা যে ও আচ্ছা, এটা তো এরকম, আমি তো পড়ছি এরকমই। তো এটা একটু কানেক্ট করা শিখো। দেখো কিরকম। আগে দেখো অ্যালডিহাইড। অ্যালডিহাইড যে আছে এটার সাধারণ সংকেত হচ্ছে RCHO। RCHO, কার্যকরী মূলক হচ্ছে CHO, অ্যালডিহাইড মূলক। এটার গাঠনিক সংকেত হচ্ছে C ডবল বন্ড ও দিয়ে H। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইড মূলক, C ডবল বন্ড ও দিয়ে H। ঠিক আছে, অ্যালডিহাইড মূলক। ওকে, এখন ইথার, সরি কিটোন। কিটোনের ব্যাপারটা কি? কিটোনের ব্যাপারটা হইলো যে আর সিও, মনে করো আর বা আর ড্যাশ, এটার কার্যকরী মূলক হচ্ছে CO। এটার গাঠনিক সংকেত হইল C ডবল বন্ড দিয়ে ও। এটাকে বলি আমরা কার্বনিল মূলক।
হ্যাঁ, এটা কিটোমূলকও বলা যায়, কার্বনিল মূলকও বলা যায়। কিটোমূলক বা কার্বনিল মূলক। কার্বনিল মূলক সি ডাবল বন্ড ওকে কার্বনিল মূলকও বলা হয়, কার্বনিল। হুম। এটাকে কিটোমূলকও বলা যায়। তো দেখো এখন, এখন এখন বিষয়টা খেয়াল করো। এখন মজার ব্যাপার আছে। প্রথম 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 বিষয়টা হচ্ছে, তুমি যদি এটা সংকেত লিখতে যাও, যেমন অ্যালডিহাইডের যদি তুমি একটা সংকেত যখন লিখতে যাবা, আর এর জায়গায় মনে করো তুমি CH3 দিলা, CHO দিলা, অথবা আর এর জায়গায় তুমি C2H5 দিলা, CHO দিলা। এইদিকে লক্ষ্য করো, কার্বন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে। এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে দুইটা। হাইড্রোজেন কয়টা আছে, চারটা, একটা আছে অক্সিজেন। এখানে কার্বন কয়টা আছে, তিনটা। মানে C2H5 কেন দিছি বুঝছো তো? C2H5 কেন দিছি, কারণ এখানে তো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে কি হয়, যতগুলা কার্বন থাকে তার ডাবলের চেয়ে এক বেশি থাকে হাইড্রোজেন। তাই C2H5 দিছি, CHO। তাহলে কার্বন থাকলো মোট হচ্ছে তিনটা, হাইড্রোজেন থাকলো কয়টা, ছয়টা, একটা অক্সিজেন। তার মানে এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না, এইটার, এটা যদি আণবিক সংকেত আমরা বলি, যতগুলা কার্বন থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন, তার সাথে একটা অক্সিজেন, এটা বলতে পারি না? যতগুলা কার্বন থাকবে, যতগুলা কার্বন থাকবে, অন্য কালি দিয়ে লিখি, যতগুলা কার্বন থাকবে তার ডাবল পরিমাণ থাকবে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকবে। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকে। যতগুলা কার্বন থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকবে এবং একটা অক্সিজেন থাকবে। একটু পরে বুঝবা, কাহিনী বুঝবা, কাহিনী বুঝে ভাল লাগবে, আরো কাহিনীটা বুঝতে ভাল লাগবে। আরে তুমি বলবা বুঝলাম তো, আর কি কাহিনী আছে? আছে, শুরু করো। সুন্দর কাহিনী আছে, দেখো। কিটোন, কিটোনের কথা যদি বলি, দুই পাশে অ্যালকাইল মূলক আছে। মনে করো দুই পাশে CH3 দিলাম, CH3CO CH3। খেয়াল করো তো, হিসাব করো। কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা কার্বন। হাইড্রোজেন কয়টা, তিন দুগুণে ছয়টা, একটা অক্সিজেন। তার মানে কি, যতগুলা কার্বন আছে তার ডাবল পরিমাণ আছে হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? যতগুলা আমাদের কি আছে, যতগুলা আমাদের, সব ক্লিয়ার আছে না? ওকে। আর ড্যাশ বলতে কি, মানে দুই পাশের আর যে সমান হবে তা তো না। তুমি জিজ্ঞেস করছো যে আর ড্যাশ বলতে কি বোঝায়। আর 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 ড্যাশ দুইটাই অ্যালকাইল মূলক। মনে করো CH3, এই পাশেও CH3, অথবা এই পাশে CH3, এই পাশে C2H5, যে কোনোটা হইতে পারে। তাই আর আর ড্যাশ দিছি, এটা আর। আর ড্যাশ মানেও আর, আর ড্যাশ মানেও আর। যে কোনো অ্যালকাইল মূলক হইতে পারে, সেটা বোঝানোর জন্য একটা আর হইলে একটা আর ড্যাশও হইতে পারে, মানে আলাদাও হইতে পারে অ্যালকাইল মূলক, সেটা বুঝাইছি। বুঝছো? এখন খেয়াল করো, এখন একটা জিনিস আমরা একটু দেখি। এই দুইটার গাঠনিক, এই দুইটার আণবিক সংকেত হইল CnH2NO। এই দুইটার আণবিক সংকেত CnH2n+2O হইল কেন? এইটা আমরা একটু বিবেচনা করব। এইটা বিবেচনা করব আমরা, কেন হইল, হইছে, কিন্তু কেন হইল। আমরা যদি এটা একটু চিন্তা করার চেষ্টা করি যে কেন হইল, তাহলে একটা সুন্দর জিনিস তৈরি হবে, সুন্দর জিনিস বের হয়ে আসবে। দেখো, যখন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল, মানে যেটার নাম আমরা বলতাম অ্যালকেন, এই যে অ্যালকেন যখন আমরা বলতাম, এর সংকেত ছিল CnH2n+2। তার মানে এখানে সব সিঙ্গেল বন্ড আছে। সব কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই। এটা এটা সংকেত কি? CnH2n+2। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, অ্যালকোহল বা ইথারে কোনো ডাবল বন্ড আছে? অ্যালকোহল বা ইথারে ডাবল বন্ড আছে? নাই। এর কার্যকরী মূলক OH, সেখানে সব সিঙ্গেল বন্ড। ইথারের কার্যকরী মূলক O, সব সিঙ্গেল বন্ড। তাহলে ও একটা এক্সট্রা আসতেছে, কিন্তু সব সিঙ্গেল বন্ড। যেহেতু সব সিঙ্গেল বন্ড, তার মানে হাইড্রোকার্বনটা কিন্তু CnH2n+2 আছে। হাইড্রোকার্বনটা এক্সট্রা ভাবে একটা অক্সিজেন আসছে। CnH2n+2টা, কারণ যেহেতু সব সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ডে কি থাকে, ওই যে অ্যালকেনের মতো CnH2n+2। সেরকম ইথার আর অ্যালকোহলে তো কোনো ডাবল বন্ড নাই, তাহলে এখানেও কি CnH2n+2 থাকবে। বুঝছো কি বুঝো নাই? CnH2n+2 থাকবে। এটা তো ডিফারেন্স হবে না, মানে অন্য ডিফারেন্ট হবে না, একই থাকবে। বুঝছো? কিন্তু আমরা যখনই চলে আসলাম কোথায় বলতো, অ্যালডিহাইড বা কিটোনে, দেখো তো ডাবল বন্ড আছে কি নাই। এই ডাবল বন্ড আসছে না, এই যে ডাবল বন্ড। ডাবল বন্ড আসলে কি, এই একটা পাই বন্ধনের জন্য কয়টা হাইড্রোজেন কমে? দুইটা। তাহলে CnH2n+2 ছিল, এই টুটা চলে গেল। এই টুটা চলে গিয়ে কি হইলো, CnH2n হইলো, ও হইলো। বুঝছো কি বুঝো নাই? একটু আগে পড়াইছি কিন্তু,
একটা পাই বন্ধনের জন্য কয়টা হাইড্রোজেন কমে? দুইটা। মানে এখানেও কিন্তু অক্সিজেন ছিল, এই এই জায়গাতেও কিন্তু অক্সিজেনটা ছিল, এই জায়গাতেও অক্সিজেন ছিল, এই জায়গাতেও অক্সিজেন আছে। ডিফারেন্স কোথায়? এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড নাই। ডাবল বন্ড যখন নাই তখন কিন্তু CnH টুয়াইজেন প্লাস টু। যখন ডাবল বন্ড একটা আসছে, ডাবল বন্ড আসছে, ডাবল বন্ড আসার জন্য কয়টা হাইড্রোজেন কমে? দুইটা হাইড্রোজেন কমে। সেই টুয়াইজেন প্লাস টুটা কমে গেছে। ওই যে প্লাস টু যে আছে ওটা কিন্তু নাই এখন, টুয়াইজেন আছে। মানে এটা অ্যালকিনের মতো, একটা ডাবল বন্ড যেমন অ্যালকিনে থাকে, একটা ডাবল বন্ড যেমন অ্যালকিনে থাকে। তোমার মজার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা সমানুতাতে এতই ভালো লাগবে, কিছুদিন পরে দেখবা এই ডাবল বন্ড আমি কার্বনের সাথে দিয়ে দিব, তখন অল ইনল ফর্ম করবে, কিটো ইনল টটোমারিজম ফর্ম করবে। মানে এইটা ডাবল বন্ডটা অক্সিজেনের সাথে আছে, সেখানে না দিয়ে কার্বন কার্বন দিয়ে দিব, তখন দেখবে ইনল হয়ে গেছে। জিনিসটা আর কিছুই না, জাস্ট তোমার মাথার মধ্যে রাখতে হবে ডাবল বন্ড দিলে দুইটা হাইড্রোজেন কমে। পরে পরে আমরা সমানতা যখন পড়বো তখন দেখতে পাবা জিনিসটা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। ইনল ফরমেশনও সেম আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে ওইটা যখন আসবে তখন দেখব। আচ্ছা, এইবার আসো। এইবার হচ্ছে নাইট্রাইল সায়ানাইড, নাইট্রাইল বা হচ্ছে সায়ানাইড, নাইট্রাইল বা সায়ানাইড, এটা অ্যালকাইল সায়ানাইড। কার্যকরী মূলক CN, গাঠনিক সংকেত C, ট্রিপল বন্ড N। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? বুঝছো? ক্লিয়ার? আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডে আর এর সাথে চলে আসবে এনটা, এই যে এন এর সাথে বন্ধন, মানে আইসোসায়ানাইড NC। বুঝছো? NC। তো এখানে কিন্তু তোমার এন আর সি এর মধ্যে কিন্তু রেজোনেন্স থাকে। এখানে কি থাকে বলো তো? রেজোনেন্স থাকে এই জায়গায়, এই জায়গায় কিন্তু তোমার রেজোনেন্স থাকে। তো এখন তোমার, ওকে, তাহলে আইসোসায়ানাইড সায়ানাইড এই জিনিসগুলোও আমরা পড়বো পরে। সায়ানাইড আইসোসায়ানাইড এগুলো আমরা পড়বো। এইবার আমরা গাঠনিক সংকেতগুলো আগে পড়ে ফেলি, মানে ইয়াগুলো ওই যে কার্যকরী মূলকগুলো এগুলো একটু পড়ে ফেলবো। কার্যকরী মূলকের মধ্যে এইবার ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে RCOOH। এটা কার্যকরী মূলক হচ্ছে COOH। এটা হচ্ছে C ডাবল বন্ড ও দিয়ে OH। এটা দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, একটা জিনিস এই এটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের থেকে উদ্ভূত চারটা যৌগ আছে, চার প্রকারের যৌগ আছে, যেগুলোকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। কার্বক্সিলিক অ্যাসিড মানে বুঝতে পারছো তো? কার্বক্সিলিক অ্যাসিড মানে ওই আর এর জায়গায় যদি এইচ বসাও, HC ডবল H মানে মিথানোইক অ্যাসিড, CH3C ডবল H মানে ইথানোইক অ্যাসিড। আমরা নামকরণের সময় আরো ভালো করে পড়বো, সমস্যা নেই। জাস্ট এই জিনিসটা এখন একটু জেনে রাখো। এই কার্বক্সিলিক অ্যাসিডের চারটি জাতক আছে, এর চারটি জাতক জাতক আছে। এই চারটা জাতকের মধ্যে চারটা জাতক কি কি? এক নাম্বার, দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলা মূলত এই যে ওএইচ আছে, ওএইচ এর জায়গায় প্রতিস্থাপন হয়। যেমন অ্যাসিড হ্যালাইট, এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইট, RCOX। ওএইচ এর জায়গায় এক্স আসছে, ওএইচ এর জায়গায় এক্স আসছে। ওএইচ এর জায়গায় আরেকটা জিনিস আসবে, ওএইচ এর জায়গায় যদি NH2 আসে, সেটাকে বলি অ্যাসিড অ্যামাইড বা অ্যামাইড। এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইট। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইট, অ্যাসিডের জাতক, তাই অ্যাসিড কথাটা থাকবে। এটার হচ্ছে জাতকগুলা অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড অ্যামাইড। যদিও এটার ক্রম আছে, ক্রমগুলা আকারে লিখতেছি না আমরা। আর দুইটা হচ্ছে স্টার, RCOOR ড্যাশ। এই RCO তো আছেই, এই জায়গায় যদি OR ড্যাশ বা OR যদি আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে স্টার, এটাকে বলা হয় স্টার।
আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, আর সি। এইভাবে করে যদি গাঠনিক সংকেত আকারে না লেখো তাহলে এরকম হবে। এটাকে বলা হয়েছে অ্যানহাইড্রাইট। আমি একটু পরে গাঠনিক সংকেত লিখে দিচ্ছি, সমস্যা নাই। অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট এইভাবেও লেখা হয়, অ্যানহাইড্রাইট। ঠিক আছে, অ্যানহাইড্রাইট। এই চারটা হচ্ছে অ্যাসিডের জাতক আছে। দেখো, এই চারটা জাতককে আমরা আলাদা আলাদা করে এখানে লিখতেছি, ভালো করে দেখো। অ্যাসিড যে আছে, অ্যাসিডের অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট জিনিসটা এরকম, আর সিও দিয়ে, টু দিয়েও। তুমি এটা মনে করো বুঝবা না, এটা কেন বুঝবা না দেখো ভালো করে বুঝো, মানে বুঝাই দিচ্ছি। আর সিও দিয়ে যদি তোমাকে টু দিয়ে ও দেই, এটা অ্যানহাইড্রাইটের হচ্ছে সাধারণ সংকেত। এটা আসলে কিভাবে করে আসে, জিনিসটা আসে এরকম করে, মানে সিও ও সিও, সিও ও সিও দিয়ে এখানে টান থাকে। এটার যদি তুমি গাঠনিক সংকেত বলো, গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, সি ডবল বন্ড ও, মাঝখানে একটা ও, সি ডবল বন্ড ও। এই, এখন খেয়াল করো যে তুমি এটা, এটা হচ্ছে গাঠনিক সংকেতটা, সি ডবল বন্ড ও, মাঝখানে ও, আবার সি ডবল বন্ড ও, এখানে টান। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই জায়গায়, এই জায়গায় যদি তুমি একটা আর দাও, আর এই জায়গায় যদি তুমি একটা আর দাও, যদি আর দাও, তাহলে কি এইখানেও আরসিও হইলো, এই পাশেও আরসিও হইলো। এই যে দেখো, দুইটা আরসিও, এবং মাঝখানে একটা ও আছে, এই যে আরসিও দিয়ে একটা মাঝখানে ও আছে। এই কথা কি বুঝছো? মানে কথাটা কি বুঝলা, কি হইলো ঘটনা, ঘটনা কি হয়েছে বুঝছো? মানে এখানে যদি তুমি একটা আর দাও, এখানেও যদি তুমি একটা আর দাও, তাহলে এই পাশেও হবে আরসিও, এই পাশেও হবে আরসিও। তাহলে দুই পাশে আরসিও দিয়ে টু দিয়ে একটা হচ্ছে ও, বুঝছো? আরসিও দিয়ে হচ্ছে ও। এটাই হচ্ছে অ্যানহাইড্রাইট। এসিডের চারটা জাতকের মধ্যে এটা একটা জাতক। আরেকটা হচ্ছে এস্টার। এস্টার কি? আর সি ও ও আর, অথবা আর ড্যাশ দিতে পারো। এটার 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 হচ্ছে কার্যকরীমূলক হচ্ছে সি ও আর। আর এটা গাঠনিক সংকেত লিখলে সি ডাবল বন্ড ও দিয়ে আর, এটা গাঠনিক সংকেত। এসিড হ্যালাইড, এসিড হ্যালাইড একটু আগে দেখাইলাম, আর সিও এক্স। এটা গাঠনিক সংকেত যদি এটার যদি তুমি কার্যকরীমূলক বলো তাহলে সিও এক্স। এটা গাঠনিক সংকেত হচ্ছে সি ডাবল বন্ড ও দিয়ে এক্স, সি ডাবল বন্ড ও দিয়ে হচ্ছে এক্স। এসিড অ্যামাইড, আর সিও দিয়ে এনএইচ টু, একটু আগে দেখালাম যেটা। তাহলে এখানে হবে সিও এনএইচ টু, এখানে হবে সি ডাবল বন্ড ও দিয়ে এনএইচ টু। বুঝছো? এগুলো হচ্ছে এসিডের, এসিডের জাতকগুলা, এসিডের যেগুলো যেগুলো জাতক আছে, যে জাতকগুলা নিয়ে তোমাদের আসলে ডিল করতে হবে, এসিডের যে জাতকগুলা নিয়ে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে এসিডের জাতক। তো এগুলো একটু ভালো করে, ভালো করে মনে রাখতে হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভালো করে প্র্যাকটিস করবা, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবা এই জিনিসগুলা, খুবই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা এইগুলা গাঠনিক সংকেত সহকারে। অ্যামিন, অ্যামিন হচ্ছে প্রাইমারি অ্যামিন, অ্যাকচুয়ালি এখন লিখতেছি আমরা। অ্যামিন আসলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, তিন প্রকারের অ্যামিন থাকতে পারে। তার মধ্যে আমি প্রাইমারি অ্যামিন যদি লিখি তাহলে জিনিসটা এরকম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন। এটা আসবে আর এনএইচ টু। আর গাঠনিক সংকেত তো এই যে এনএইচ টু, এইভাবে। তো এই গেল হচ্ছে অ্যামিন। তোমরা একটু দেখো এই অ্যামিনের মধ্যে, এটাকে কি বলি আমরা? 1 ডিগ্রি অ্যামিন। আমি যদি বলি 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন কাকে বলে? নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের সাথে যদি দুইটা আর যুক্ত থাকে, মনে করো দুইটা আর যুক্ত আছে, তার মানে আর টু, তাহলে একটা এইচ হবে। গাঠনিক সংকেতটা কিরকম হবে বলো তো? এনএইচ, এনএইচ দিয়ে দুইটা হাত, দুইটা হাত বের হবে, এনএইচ দিয়ে দুইটা হাত বের হবে, মানে এটা। আর এই জায়গায় এন দিয়ে এইচ, এই জায়গায় হাত, এই তো। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এইবার যদি আমি বলি 2 ডিগ্রির পরে, এবার যদি আমি বলি 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনে কি হবে? এইবার হবে এন এর সাথে তিনটা এন যুক্ত থাকবে, মানে এন এর সাথে তিনটা হাত, অর্থাৎ এরকমই। এটা এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিন জিনিসটা এরকম, সেকেন্ডারি অ্যামিন জিনিসটা এরকম, টারশিয়ারি অ্যামিন। মনে রাখতে এখন পারলে পারলা, না পারলেও ক্ষতি নাই। কেন ক্ষতি নাই বলো তো?
এগুলো আবার অ্যামিন টামিন আমরা পড়বো না, যখন পড়বো আবার ভালো করে বুঝে যাবা। যখন অ্যামিন পড়বো তখন একেবারে ভালো করে বুঝে যাবা। এখন যদি মনে নাও থাকে সমস্যা নাই, এইটা প্রাইমারি অ্যামিনটা মনে রাখলা, আর এন এইচ টু এটাই হচ্ছে অ্যামিন, এটা মনে রাখো, সমস্যা নেই। অ্যামিন যখন পড়বো তখন আবার মুখস্থ করবা। বুঝছো? ক্লিয়ার? বুঝছো বুঝছো, ক্লিয়ার? এইবার এইবার তোমরা এইবার তোমরা যেই জিনিসটা যেই জিনিসটা পড়বা সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এবং সমগোত্রীয় শ্রেণী জিনিসটা পড়ার পরে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি, সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি বলে, হোমোলোগাস। তো সমগোত্রীয় শ্রেণী জিনিসটা হচ্ছে একই মৌলের বা একই কার্যকরী মূলক দিয়ে দিই, একই কার্যকরী মূলক যুক্ত, একই কার্যকরী মূলক যুক্ত অনেকগুলা যৌগ থাকে, যদি একই কার্যকরী মূলক আছে, যেই যৌগগুলাতে একই কার্যকরী মূলক থাকবে, এবং সেই যৌগগুলার একটা সাধারণ সংকেত থাকবে, এবং তার প্রতিটা পাশাপাশি দুটি সদস্যের মধ্যে এটাকে বলে এ সিএইচ টু। সিএইচ টু মানে হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তো এমন এমন যৌগগুলাকে সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে বলো? যে একই কার্যকরী মূলক মানে একই মৌলগুলা দিয়ে তৈরি যৌগগুলা, তাদের মধ্যে একটা সাধারণ সংকেত থাকবে, এবং পাশাপাশি দুইটা যৌগের মধ্যে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য। এই কথার অর্থ কি? মনে করো তোমাকে আমি বললাম যে অ্যালকেন, অ্যালকেন অ্যালকেন অ্যালকেনের তুমি এখন হিসাব করা শুরু করলা। অ্যালকেনের মধ্যে তুমি প্রথমে লিখলা মিথেন, CH4, তারপরে লিখলা CH3, মানে ইথেন, C2H6, তারপরে লিখলা CH3, CH2, CH3, এভাবে লিখলা। তারপরে লিখলা CH3, CH2, CH2, CH3, এভাবে লিখছো। ঠিক আছে? এখন দেখো যে এইটা থেকে এইটা কি বেশি আছে। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন হচ্ছে দুইটা, তার মানে কার্বন একটা বেশি। এখানে হাইড্রোজেন আছে চারটা, এখানে হাইড্রোজেন আছে ছয়টা, তার মানে হাইড্রোজেন আছে দুইটা বেশি। তার মানে কয়টা বেশি আসলে? একটা কার্বন দুইটা হাইড্রোজেন বেশি। এখানে কি বেশি? এখানে কার্বন আছে দুইটা, এখানে কার্বন আছে তিনটা, তার মানে একটা কার্বন বেশি। হাইড্রোজেন আছে ছয়টা, এখানে ছয় আর দুই আটটা, তার মানে কি হাইড্রোজেন দুইটা বেশি। প্রত্যেকটা সদস্য তার পূর্ববর্তী সদস্যের চেয়ে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলকের পার্থক্য। সেটা তুমি সেটা তুমি এটা বাদ দিয়ে তোমার কাছে মনে হলো যে না আমি এরকম দিব যে CH3, CH2OH, মানে এটার নাম ইথানল। আর তারপরের যে সদস্যটা তুমি মনে করো দিলা প্রোপানল। পার্থক্য কি থাকবে শুধু বলো তো, পার্থক্য কি? এখানে এখানে যেই জিনিস আছে এখানেও সেম আছে, এখানে জাস্ট একটা CH2 এক্সট্রা আসছে, তার মানে মিথিলিন মূলকের একটা পার্থক্য থাকে। তো এই ধরনের যৌগগুলোকে একত্রে আমরা বলি কি? বলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এখন দেখো খেয়াল করে, এখন হিসাব করো যে নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী বলো, নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী। এবার আমরা কোশ্চেন সলভ করলেই পাবো। দেখো একই টাইপের জিনিস হইতে হবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সব, অথবা ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন এরকম, অথবা প্রোপাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন এরকম, সবগুলো এগুলো হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। দেখো ইথেন আর মিথেন এগুলো কিন্তু সমগোত্রীয়, কিন্তু প্রোপিন হয়ে গেছে, প্রোপিন মানে এটা হচ্ছে অ্যালকিন, তার মানে এটা তো আর হইলো না, তার মানে এটা সমগোত্রীয় হলো না। ইথিন আর প্রোপিন সমগোত্রীয়, কিন্তু বিউটেন আছে, তার মানে এ আর থাকলো না, তার মানে এটাও সমগোত্রীয় হলো না। এখানে দেখো ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, কিন্তু এখানে ইথিন দেখো তার সাথে
মিথেন আর বিউটেন আসছে, তার মানে এগুলা হইলো না। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? পারবা? ক্লিয়ার? আমাকে জানাও, 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 জানাও। এইবার বলো, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? দেখো এগুলো বোর্ডে আসছে, একটু তাড়াতাড়ি সলভ করো। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? অ্যালকাইল মূলক যদি তোমার দেয়া থাকে, এটা সাধারণ সংকেত কি? হুম, ভেরি গুড। অ্যালকাইল কিন্তু, হ্যাঁ, অ্যালকাইল। অ্যালকাইল হলে কি হবে? সিএনএইচ টুয়াইজেন প্লাস ওয়ান। সিএনএইচ টুয়াইজেন প্লাস ওয়ান, তাই না? সিএনএইচ টুয়াইজেন প্লাস ওয়ান, অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে অ্যালকেন। সিএনএইচ টুয়াইজেন প্লাস টু হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল, যেটা চেয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যালকিন, সিএনএইচ টুয়াইজেন হচ্ছে অ্যালকিন। আর এটা কি? অ্যালকাইন, সিএনএইচ টুয়াইজেন মাইনাস টু, অ্যালকাইন। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে অ্যালকাইল, এটা চেয়েছে। নাইট্রাইল। এটা পারবা? দেখো কুয়েটে আসছিল, কুয়েটের কোশ্চেন সলভ করতেছো। নাইট্রাইল, নাইট্রাইল দেখে কি মনে হচ্ছে? এন ও, NOCl। নাইট্রাইল হয় এটা? এনও, মনে হচ্ছে এনও, এনও, তাই না? এনও কিন্তু নাইট্রোসো। নাইট্রাইল কি মনে আছে কি? নাইট্রাইল মানে কিন্তু সায়ানাইট। এই নাইট্রাইল জিনিসটাই কিন্তু সায়ানাইট, সব সময় মনে রাখবা। এটা কিন্তু প্রচুর ভুল হয়, এটা খুবই ভুল হয়, পোলাপাইন ভুলে যায় খালি। নাইট্রাইল জিনিসটাই হচ্ছে সায়ানাইট, সায়ানাইট। বুঝছো? সায়ানাইট, এই যে সায়ানাইট, নাইট্রাইলটাই কিন্তু সায়ানাইড। এটা ভুল করো না। আইসো সায়ানাইড দিলে এনটা আগে আসবে, সিটা পরে যাবে আইসো দিলে। এই যে এরকম আরো একটা কোয়েশ্চেন, এটা আবার বোর্ডে আসছে। সিএন মূলকের নাম কি? এই যে সায়ানাইড মূলক, ঠিক আছে, নাইট্রাইল মূলক, ঠিক আছে, এটার নাম কি নাইট্রো মূলক? না, নাইট্রো মূলক না। এই দুইটা ঠিক আছে, এক আর দুই, এক আর দুই, ভুল করো না। সিএনটাই হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। হুম, গুড, ভেরি গুড। সিএনটাই হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কোনটা? CnH টুয়াইজেন প্লাস ওয়ান, যে মনে আছে না? আর COOH। আর মানে কি? এইভাবে লেখা হয় না? আর মানে হচ্ছে CnH টুয়াইজেন প্লাস ওয়ান, COOH। একটু আগে তো লিখলাম এটা, এই যে CnH টুয়াইজেন প্লাস ওয়ান। আর মানে তো CnH টুয়াইজেন প্লাস ওয়ান। তবে, তবে আমি তোমাদেরকে একটা বলি, এই জিনিসটাও মনে রাখো। এইখানে দেখো, এই হাইড্রোজেনটা যদি তুমি এখানে যোগ করে দাও, এখানে হাইড্রোজেনটা যদি তুমি যোগ করে দাও, আর এখানে কার্বনটা যদি তুমি যোগ করে দাও, অ্যাকচুয়ালি বিষয় যেটা দাঁড়াবে, হ্যাঁ, বিষয় যেটা দাঁড়াবে, কার্বন যতগুলা থাকবে, কার্বন যতগুলা থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন, এবং দুইটা, মানে এইভাবে করেও করা যায় আর কি। দেখো, আচ্ছা, এটাই মনে রাখো। এখন আমরা তো ওই জায়গায় আমরা ওই যে কি বলে, সমানুতার মধ্যে তো পড়বোই। ওটা সমানুতার মধ্যে এইটা এবং স্টারের একটা সমানুতা আছে, তখন তোমরা বুঝে যাবে ওইটা, এখন দরকার নেই। ওকে, অ্যামাইডের কার্যকরী মূলক মনে আছে? অ্যামাইড জিনিসটা মনে রাখো তো। অ্যামাইড আমি কোথায় পড়াইছিলাম? এসিডের, এসিডের জাতকে, এসিডের জাতক হচ্ছে চারটা: এসিড হ্যালাইড, এসিড অ্যামাইড, এস্টার, অ্যানহাইড্রাইট। এসিড হ্যালাইড, এসিড অ্যামাইড, এস্টার, অ্যানহাইড্রাইট। তাহলে অ্যামাইড ছিল এসিডের জাতক। তাহলে এসিড যে ছিল, RC ডাবল বন্ড ও দিয়ে ওইচ ছিল। আমি বলেছিলাম এই ওইচ এর জায়গাগুলোতে অ্যামাইডের জন্য NH2 আসবে। যদি আমি কার্যকরী মূলকটা বলতেছি, তাহলে আর বাদ, তাহলে CONH2।
বুঝো নাই মনে হয়। দেখো আবার বলি, তোমাদের প্রথমে ছিল, এক এক করে লিখি। প্রথমে ছিল এটা একটা অ্যাসিডের জাতক, মানে অ্যাসিড থেকে তৈরি হয়েছে। অ্যামাইড যেহেতু এটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায়, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে অ্যাকচুয়ালি এই ওইচ এর জায়গায় NH2 চলে আসে। যেহেতু আমরা কার্যকরীমূলক চাচ্ছি, তাই এইটুক জিনিসকে চাচ্ছি। তার মানে আমাদের আলটিমেটলি জিনিসটা থাকলো, আলটিমেটলি জিনিসটা হইলো সি ডাবল বন্ড ও দিয়ে NH2, মানে সিও NH2। এটা, এটা কি বুঝছো? এভাবে করে মনে করো। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ঢাকা বোর্ডে দুইবার আসছে, ঢাকা বোর্ডে দুইবার আসছে। এটা শুধু দুইবার লিখছি, আরো আসছে, আরো অনেকবারই আসছে এগুলো। আগের গুলো তো লিখি নাই, ঠিক আছে, অনেকগুলো লিখি নাই। ওকে, তো এই পর্যন্ত হইলো আমাদের কার্যকরীমূলক। এবং আজকের আমাদের লাস্ট টপিক, আমরা মোটামুটি টাইমলি আছি, আর মোটামুটি 10 মিনিটে আমি ছেড়ে দেবো, 10 মিনিটের মধ্যে। এইবার হচ্ছে আমাদের সংকরায়ন। সংকরায়ন, সংকরায়ন জিনিসটা মানে আমাদের জৈব যৌগের মধ্যে সংকরায়ন আজকে আমরা শিখবো। মেইন সংকরায়ন যেটা চ্যাপ্টার 3-তে ফার্স্ট পেপারের আছে, সেটা আমি শিখাইছি না তোমাদেরকে? আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে যাবা, মৌলের পর্যাবৃত্ত ধর্মের 5টা ক্লাস আমি নিয়েছি, মোট 6টা ক্লাস আছে। 6টার মধ্যে 5টা ক্লাস আমি নিয়েছি, একটা ক্লাস পরে দিব, মানে আগামী সপ্তাহে দিব। তাহলেই তোমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম একবারে ফ্রিতে A to Z কাভার হয়ে যাবে। ওই 6টা ক্লাস প্লে লিস্টটা করে নিবা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন পুরো পার্টটা করে নিবা। তার মধ্যে সংকরায়ন, আকৃতি, বন্ধন কোণ, এগুলো সব পড়াইছি, এগুলো পড়ানো শেষ। তো আমি একটু সংকরায়নের কথা যদি বলি, সংকরায়নের বেসিক সিস্টেম হচ্ছে, বেসিক নিয়মটা হচ্ছে এরকম, যে আমাদেরকে সংকরিত অরবিটাল সংখ্যা এক্স এর মান বের করতে হয়। সেইটার মান বের করার সিস্টেম হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা যোগ লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। লোন পেয়ার ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন। আচ্ছা, লোন পেয়ারই লিখলাম, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। যদি এক্স এর ভ্যালু, যদি এক্স এর মান যদি 2 হয়, তাহলে সেটা sp সংকরায়ন। যদি 3 হয়, সেটা হচ্ছে sp2 সংকরায়ন। যদি 4 হয়, তাহলে sp3 সংকরায়ন। যদি 5 হয়, তাহলে sp3d সংকরায়ন। যদি 6 হয়, তাহলে sp3d2 সংকরায়ন। এবং 7 হইলে sp3d3 সংকরায়ন। এখানে মনে রাখবা, এগুলো কিন্তু এমন না যে ডিটা আগে আসতে পারে। ডিটা আগে আসতে পারে শুধুমাত্র ওই যে আমাদের যে যৌগগুলা ছিল, যেগুলো হচ্ছে জটিল যৌগ, সেগুলোর ক্ষেত্রে আমাদের ডিটা আগে আসতে পারে। সেগুলো বাদ দিয়ে এখানে আমাদের ডিটা সবসময় পরেই থাকবে, sp3d2, d2 sp3 এগুলোতে হবে না, এগুলো জটিল যৌগ বাদ দিয়ে। বুঝতে পারছো? তো এখন, এখন বিষয়টা হলো যে তুমি কিভাবে করে সংকরায়ন বের করবা। যেমন আমি তোমাকে যদি বলি, যেমন আমি তোমাদেরকে যদি বলি এই কথাটা ভালো করে দেখো, কার্বন, আচ্ছা এইভাবে করে দেই, CH3, CH2, C, এখানে CH3, এখানে CH2, CH3, এখানে CH ডাবল বন্ড, CH বন্ড হচ্ছে তোমার C, এখানে ডাবল বন্ড দেই, ডাবল বন্ড সি, বন্ড সি, ট্রিপল বন্ড CH, এই পাশে দেই CH ডাবল বন্ড CH2। আচ্ছা দেখো, বিশাল একটা যৌগ লিখছি, বিশাল একটা যৌগ লিখছি। দেখো, আমি যদি তোমাকে বলি প্রত্যেকটা কার্বনে তুমি সংকরায়ন বের করো, প্রত্যেকটা কার্বনে তুমি সংকরায়ন বের করো, কিভাবে করে বের করবা? দেখো সিস্টেমটা কি হবে। সিস্টেমটা যেটা হবে, দেখি তো আমাদের কার্বনের সাথে হাইড্রোজেন গুলা ঠিক আছে কিনা। এখানে ডাবল বন্ড আছে CH2, এখানে CH, এখানে দুইটা হাত তাই দুইটা, এখানে চারটা হাত, কার্বন একটা দুইটা, ওকে, তিনটা, দুই দুয়ে চার, এখানে একটা এইচ আসবে, ওকে, CH CH3, ঠিক আছে।
এখন দেখো, আমি যদি তোমাকে এখন যদি বলি যে সবগুলা কার্বনে তুমি হাইব্রিডাইজেশন বের করো, কিভাবে বের করবা? তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো নাম্বার মানে আমি তোমাকে যদি বলি যে কয়েকটা কার্বনের নাম্বারিং করি, 1 নাম্বার কার্বন, এইটা মনে করো 2 নাম্বার কার্বন, এইটা মনে করো 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা ধরো 5 নাম্বার, এইটা ধরো 6 নাম্বার, এটা ধরো 7, এটা ধরো 8, এটা ধরো 9। আমরা এই 10টা কার্বনের যদি সংকরায়ন বের করি, কোন কার্বনে কি সংকরায়ন আছে, কিভাবে তুমি বের করবা? হাইড্রোকার্বনের যদি সংকরায়ন বের করতে চাও, প্রথম একটা জিনিস মনে রাখবা যে কার্বনের যদি 4টা হাত ফিল আপ হয়ে যায়, কার্বনের যদি 4টা হাত ফিল আপ হয়ে যায়, তাহলে মনে রাখবা এখানে কোনো লোন পেয়ার নাই, মানে লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 0, লোন পেয়ার নাই। শুধু তোমাকে হিসাব করতে হবে সিগমা বন্ধন সংখ্যা, কারণ 4টা হাত তো ফিল আপ হয়ে গেছে, তার মানে আর কোনো লোন পেয়ার নাই। এই যে কার্বনের 4টা হাতই ফিল আপ হয়েছে, এখানেও কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে, এই যে এখানে 2টা হাইড্রোজেনকে ধরছে, 2টা কার্বনকে ধরছে, এখানে এই পাশে 2টা বন্ধন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা বন্ধন, 4টা, সবগুলোতে 4টা হাত ফিল আপ। তার মানে এখানে কোনো লোন পেয়ার নাই, মানে মুক্ত জোড় নাই। যদি মুক্ত জোড় না থাকে, তাহলে তুমি শুধু হিসাব করবা কি বলতো, সিগমা বন্ধন সংখ্যা। এখন দেখো, সিগমা বন্ধনের যদি আমি বিষয়টা বলি, এর যে সিগমা বন্ধন দেখো, এইটাতে এই কার্বনে সিগমা বন্ধন কয়টা আছে? একক বন্ধন কয়টা আছে? হাইড্রোজেনের সাথে 2টা। এই যে দেখো, যেগুলো হাইড্রোজেনের সাথে সেগুলো কি সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড সবগুলোই হচ্ছে সিগমা বন্ড, 2টা হাইড্রোজেনের সাথে 2টা সিগমা বন্ড। আর ডাবল বন্ড যেখানে দেখবা, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। আর ট্রিপল বন্ড হইলে একটা সিগমা 2টা পাই, এগুলো আমরা জানি। ডাবল বন্ড হইলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হইলে একটা সিগমা 2টা পাই। মানে একটা বন্ধন থাকলে সেটাই সিগমা বন্ধন, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটাতে একটা সিগমা আর বাকিগুলা পাই বন্ধন হবে, এই তো। আচ্ছা আসো এখন দেখো, এখানে সিগমা বন্ধন কয়টা? 2টা হাইড্রোজেনের সাথে একটা কার্বনের সাথে, কারণ আরেকটা তো পাই, তার মানে 2 আর 1 3টা, তার মানে এখানে আছে 3টা সিগমা বন্ধন। তার মানে এখানে কয়টা সিগমা বন্ধন আছে বলতো? 3টা সিগমা বন্ধন। যেখানে 3টা সিগমা বন্ধন, তার মানে 1 নং কার্বনে সংকরায়ন কি হবে? 3টা সিগমা বন্ধন মানে sp2 সংকরায়ন। কি সংকরায়ন? sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। লোন পেয়ার মানে মুক্ত জোড় ইলেকট্রন, রাইট? এইবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, এইবার তোমরা অ্যান্সার দিবা, বলো 2 নং কার্বনে কত কি সংকরায়ন? 2 নং, 2 নং এরটা তোমরা বলো, 2 নম্বরেরটা। 2 নম্বর কার্বনে কি সংকরায়ন? একটা আছে হাইড্রোজেনের সাথে, লোন পেয়ার তো নাই, সিগমা বন্ধন, লোন পেয়ার মানে মুক্তজোড়, মুক্তজোড় নাই। একটা আছে হাইড্রোজেনের সাথে, একটা, 2টা বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে একটা একটা 2টা হলো। এই পাশে একটা সিঙ্গেল বন্ড, এটাই তো সিগমা, তাহলে একটা 2টা 3টা হইলো। 3টা হইলে কি হবে? 3টা হইলে sp2। 3টা হইলে কি হবে? sp2 সংকরায়ন। তার মানে 2 নম্বর কার্বনটা আমাদের sp2 হাইব্রিডাইজেশনে আছে। বলো তো 3 নম্বর কার্বনটা, 3 নম্বর, বলো 3 নম্বর কার্বন কি হাইব্রিডাইজেশনে আছে? 3 নম্বর, এই যে 3 নম্বর, এটা এটা কি হাইব্রিডাইজেশনে আছে? কি করবা? কার্বন, কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, 2টা সিগমা, এপাশে একটা সিগমা, এপাশে একটা সিগমা, 2 2 এ 4টা। তাহলে 4টা সিগমা হলে কি হবে? 4টা সিগমা হলে কি? 4টা সিগমা হলে sp3। 4টা সিগমা হলে কি? sp3। বুঝছো? ক্লিয়ার? এর কি অবস্থা এটার? 4 নম্বর কার্বনে, এই যে 4 নম্বর, এখানে কোনো হাইড্রোজেনের সাথে নাই, এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, এই পাশে সবগুলো সিগমা, সিঙ্গেল বন্ড যেহেতু। তা সিগমা হইলে কি হবে? 4টা সিগমা মানে sp3, 4টা সিগমা মানে sp3। বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা তোমাদেরকে আর আর দুই একটা বলি, বলো 7 নম্বর কার্বন কি, কি সংখ্যায়নে আছে? 7 নম্বর, এই যে এই কার্বনটা কি সংখ্যায়নে আছে বলো? 7 নম্বর কার্বন কি সংখ্যায়নে আছে? 7 নম্বর কার্বন কোন সংখ্যায়নে আছে? এই পাশে কয়টা? এই পাশে 2টার মধ্যে একটা সিগমা, এই পাশে 2টার মধ্যে একটা সিগমা, একটা একটা 2টা সিগমা, 2টা সিগমা হলে কি? sp সংখ্যায়নে আছে। কি সংখ্যায়নে আছে? 7 নম্বরটা কি সংখ্যায়নে আছে? 7 নম্বরটা sp সংখ্যায়নে, বুঝলা? এই যে দেখো, এই কার্বনটা, এই কার্বনটার এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, 2টা সিগমা, আর তো সিগমা নাই, মোট 2টাই সিগমা আছে। তো 2টা সিগমা হলে sp সংখ্যায়ন। এইভাবে বের করতে হবে, পারবা না? পারবা নাকি কঠিন? বলো তো 9 নম্বর কার্বনটা কোন সংখ্যায়ন আছে? 9 নম্বর, 9 নম্বরের বাম পাশে একটা সিগমা, আর ডান পাশে 3টার মধ্যে একটা সিগমা, আর বাকি 2টা তো পাই, তাহলে 2টা সিগমা আছে, তার মানে কি sp সংখ্যায়নে আছে।
পারবা? আমি এমনি নাম্বারিং দিছি আর কি, কার্বন গুলাকে চেনার জন্য। এটা আবার নামকরণের নাম্বারিং মনে করো না। এমনি নাম্বারিং দিছি, নামকরণের নাম্বারিং মনে করো না। বলো, এই রাজশাহী বোর্ড 23-এ আসছে C4H8। C4H8 কি আসলে একটা? C4H8 কি? এই, এটা কি CnH2 না? তার মানে কি এটা একটা অ্যালকিন? অ্যালকিন মানে কি কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আছে, বাকিগুলো সিঙ্গেল বন্ড আছে এরকম। দেখো কিভাবে চিন্তা করতেছো, বুঝছো? C4H8 মানে কি কার্বন জয়টা তার চেয়ে ডাবল পরিমাণ হাইড্রোজেন আছে, তার মানে কি এটা একটা অ্যালকিন। অ্যালকিন না? অ্যালকিন তো। অ্যালকিন মানে কি একটা দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন তো অ্যালকিন, আর বাকিগুলো সিঙ্গেল বন্ড আছে। এখন তুমি বাকি হাইড্রোজেন গুলো যদি দিয়ে দাও তাহলে বুঝতে পারবা যে আলটিমেটলি মিলে গেছে। যে এর দুইটাকে তিনটা হাত, তার মানে একটা হাইড্রোজেন যাবে। এর দুইটা হাত, তার মানে এর দুইটা হাইড্রোজেন যাবে। এর একটা হাত গেছে, তার মানে বাকি তিনটা হাত হাইড্রোজেন যাবে। এখন দেখো সিগমা বন্ধন কয়টা? কয়টা? একটা, দুইটা। এই দুইটার মধ্যে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে মোট কয়টা সিগমা বন্ধন আছে বলো? পারছো? এটা কি পেরেছো? বলো, পারছো তোমরা? ঠিক বুঝলা? মোট 11টা, বুঝছো? ডাবল বন্ড ট্রিপল বন্ডে কিভাবে সিগমা বন্ধন চিহ্নিত করলেন? মনে রাখবা, একটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাই সিগমা, সেটাই সিগমা। যদি ডাবল বন্ড থাকে তাহলে একটা, যে কোনো একটা হচ্ছে সিগমা, আর আরেকটা হচ্ছে পাই। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা হচ্ছে সিগমা, আর বাকি দুইটা হচ্ছে তোমার পাই। মানে একটা থাকলে একটাই সিগমা, জাস্ট যেটা আছে সেটাই সিগমা। বুঝছো? এখানে দেখো, এখানে ভালো করে দেখো, খেয়াল করো এখানে। একজন বলছে 10টা না, আচ্ছা দেখো কিভাবে হিসাব করবা। কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এইটা। কার্বন আছে 4টা। একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু হিসাব এইভাবে করলেই হয়ে যায়। এখানে কয়টা সিগমা সিগমা বন্ড আছে? এই দুইটার মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট আছে এখানে 3টা সিগমা। আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে তো সিগমা বন্ডই থাকে। প্রত্যেকটা হাইড্রোজেনের কয়টা হাইড্রোজেন আছে? 8টা। তাহলে 3টা সিগমা প্লাস 8টা হাইড্রোজেনের 8টা সিগমা মিলে কিন্তু 11টা সিগমা হয়ে যায়। ওটা কিন্তু ওইভাবেও আর যোগ করতে হয় না। মানে হাইড্রোজেনের গুলা তো 100% সিগমা। হাইড্রোজেন যে তোমার 8টা আছে, এই হাইড্রোজেন যে 8টা আছে সেই 8টাই কি সিগমা বন্ডেই আছে। তাহলে এইখানে 3টা আর দুইটা 5টা, 6টা, 7টা, 8টা, 8টা তো সিগমা আছে। আর 3টা এখানে কার্বনের মধ্যে সিগমা আছে, মোট হচ্ছে 11টা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, বুঝছো? এবার বলো এটার কি হবে। CH3CN, CH3CN। তাহলে CH3 মানে কি কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CH3। CN মানে সি ট্রিপল বন্ড দিয়ে N। এখানে বলছে কতগুলা সিগমা আর কতগুলা পাই আছে, কিভাবে হিসাব করবা বলো? সিগমা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। আর তিনটার মধ্যে একটা সিগমা, মোট হচ্ছে 5টা সিগমা। তাহলে 5টা হচ্ছে সিগমা। আর আমরা জানি ত্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুইটা পাই, বাকি দুইটা হচ্ছে পাই। তাহলে 5টা সিগমা দুইটা পাই, 5টা সিগমা দুইটা পাই। বুঝতে পেরেছো? ওকে, বুঝছো? ক্লিয়ার? এইবার যে কোশ্চেনটা আসছে এটা সিকের ওয়েটে আসছে, সিকের ওয়েটে। তো দেখো, আমি তোমাদের ওই অ্যাডমিশনে আসা কোশ্চেন গুলো স্লাইডে রাখবো, তাতে করে তোমাদের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ, যে কোন কোন কোশ্চেন গুলা তোমাদের অ্যাডমিশনে আসে। মনে করি ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, আর কয়েকটা কোশ্চেন আছে, তাহলেই আমাদের আজকের ইয়েটা শেষ হয়ে যাবে। বারবার লাইভ কেটে যাচ্ছে আমাদের ফেসবুকের
বদৌলতে। দেখো এইটাতে মোট কয়টা সিগমা কয়টা পাই আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে সিকের ওয়েটে আসছে এটা। তো CH2, খেয়াল করো যে এখানে CH2 আছে, তাই না? মানে CH2, আমরা যদি এইভাবে করে দেই CH2 কে, এভাবে করে দিলাম, ডাবল বন্ড CH, এভাবে দিলাম CH2, এখানে দিলাম COH। কিভাবে করে থাকে? C ডাবল বন্ড ও দিয়ে OH এভাবে থাকে। তো এখন তুমি হিসাব করা শুরু করো কতগুলা সিগমা বন্ড আছে। এখানে একটা সিগমা, এটা একটা সিগমা, এই দুইটার মধ্যে একটা সিগমা, একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এই দুটার মধ্যে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা। 1 2 3 4 5, এটা 6, যে 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা, 11টা সিগমা আছে। 11টা সিগমা একটা অপশনেই আছে, 11টা সিগমা একটা অপশনেই আছে। আর কয়টা পাই? অ্যান্সার হচ্ছে দুইটা, দুইটা পাই। এই যে এখানে একটা পাই, ডাবল বন্ড যেখানে যেখানে আছে, যে এই দুইটার মধ্যে একটা পাই, এই দুইটার মধ্যে আবার আরেকটা পাই, তাই না? এরকম অবস্থায় আছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? পারবা? ওকে। এখানে বলছে সংকরায়ন গুলো, কার্বন গুলাতে কি সংকরায়ন থাকবে। একটু আগে আমরা পড়লাম যে এখানে কার্বনের সাথে দেখো সিঙ্গেল বন্ড থাকলে সাধারণত sp3 থাকে, sp3 বলে দেওয়া যায়। আর না হলে আমরা এইভাবে হিসাব করি যে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা সিগমা, আর একটা কার্বনের সাথে একটা সিগমা, মোট চারটা সিগমা এই কার্বনের সাথে আছে। চারটা সিগমা মানে হচ্ছে, যেহেতু লোন পেয়ার নাই তাই এক্স এর মান 4, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। এখানেও ওই একই কথা, এখানে আছে একটা কার্বনের সাথে তিনটা সিগমা, আর এখানে একটা কার্বনের সাথে কার্বন, মোট চারটা সিগমা। চারটা সিগমা মানে হচ্ছে sp3। মানে যেই যেই জায়গায় তোমাকে আসলে সংকরায়ন বের করতে বলবে সেই জায়গায় সিগমা বন্ধন সংখ্যা তুমি বের করবা। যেমন দেখো 1 2 3-এ তোমাকে সংকরায়ন গুলো বের করতে বলছে, তুমি এইভাবে চিন্তা করবা যে এই কার্বনে এখানে দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা সিগমা, কারণ দুইটাই সিঙ্গেল বন্ড, আর এই দুইটার মধ্যে একটা সিগমা, তাহলে 2 আর 1-এ 3টা হইলো এই কার্বনের জন্য, 3টা মানে sp2। এই কার্বনের জন্য এই পাশে একটা, হাইড্রোজেনের সাথে একটা, 1 1-এ 2টা, আর এই দুইটার মধ্যে একটা, মোট হচ্ছে 3টা, 3টা মানে sp2। আর এই কার্বনের জন্য 3টা আর একটা মিলে 4টা, 4টা মানে sp3। তার মানে sp2 sp2 sp3, sp2 sp2 sp3, এই হাইব্রিডাইজেশনটা হবে। বুঝতে পারছো? এইভাবে করে তুমি হিসাব করবা যে ওই কার্বনে মোট কয়টা কয়টা আছে, সেটা হইলেই হয়ে যাবে। এখানে বলেছে যে কার্বন সমূহে কি হাইব্রিডাইজেশন আছে, CH3 CNA, CH3 কে যদি আমরা এইভাবে লিখি, C ট্রিপল বন্ড N দিয়ে দেওয়া আছে, তাহলে এই কার্বন সমূহে কি সংকরায়ন আছে আমরা যদি আমরা বলি, তাহলে প্রথম কার্বনটার কথা চিন্তা করো, প্রথম কার্বন, প্রথম কার্বনের কথা চিন্তা করো। এই কার্বনে সিগমা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সিগমা, চারটা সিগমা মানে sp3। এই কার্বনে কয়টা সিগমা? বাম পাশে একটা সিগমা, এই তিনটার মধ্যে একটা সিগমা আর দুইটা পাই, তাহলে দুইটা সিগমা, দুইটা সিগমা মানে কি? sp হাইব্রিডাইজেশন। তার মানে sp3 sp হাইব্রিডাইজেশন, sp3 sp, দুইটা কার্বনের মধ্যে কি আছে? sp3 sp। বুঝতে পেরেছো? এই কার্বনে এই যে 1 2 3 4টা সিগমা, কিন্তু এই কার্বনে বাম পাশে একটা ডান পাশে একটা, মাত্র দুইটা, দুইটা সিগমা মানে হচ্ছে দুইটা সংকরিত অরবিটাল। এগুলো পরে আসবা, তাই না? ওই যে ওই জায়গায় চ্যাপ্টার 3-তে পড়ার কথা। এখানে C এবং Na কি হাইব্রিডাইজেশন আছে, এবার বলছে C এবং Na, RC ডাবল বন্ড O, DNH2, মানে অ্যাসিড অ্যামাইড যেটা আছে সেটার C এবং N, এই দুইটার মধ্যে হাইব্রিডাইজেশন চেয়েছে। তো এই কার্বনের কথা চিন্তা করো, এই কার্বনের দেখো লোন পেয়ার নাই কিন্তু, কারণ চারটা হাত পূরণ আছে, তাই লোন পেয়ার নাই। এখানে সিগমা কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা সিগমা আছে, তিনটা সিগমা মানে sp2 হাইব্রিডাইজেশন। তার মানে এই কার্বনটা আছে sp2-তে, কার্বনটা আছে কোথায়? sp2-তে। এইবার আমাকে বলছে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন, এইটা একটু টাফ হইতে পারে, তাই না? নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন, নাইট্রোজেনের কিভাবে বের করবা? দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের তো 7টা থাকে, তার মানে দুইটা, পাঁচটা। পাঁচটার মধ্যে দেখো এখানে বন্ধন গঠন করছে কয়টা? বন্ধন গঠন করছে মানে এই যে বন্ধন শেয়ার করছে হচ্ছে 3টা, তার মানে এখানে কিন্তু একটা লোন পেয়ার আছে। এই একটা কি আছে বলতো? লোন পেয়ার আছে, এটা একটা লোন পেয়ার আছে। তার মানে এখানে কিন্তু লোন পেয়ারের সংখ্যা কিন্তু একটা। আর সিগমা বন্ধন কয়টা দেখো? 1 2 3টা, তাহলে 3 আর 1-এ কি হবে? 4টা। যদি 4টা হয়, 4টা হইলে জানি কি হাইব্রিডাইজেশন? 4টা হইলে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন।
তার মানে sp2 sp3, মানে খ নাম্বারটা হবে। কার্বন আর নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হবে হচ্ছে খ নাম্বারটা। এটা বুঝতে পারছো? অনেকে কিন্তু ভুল করে ফেলবে, অনেকেই ভুল করে ফেলবে। তুমি যা সিগমা বন্ধন সংখ্যা হিসাব করতে পারলে, আর লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করে? শেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন আছে সবগুলো শেয়ার করছে কিনা দেখতে হয়। যেমন কার্বনের শেষ কক্ষপথে চারটা আছে, চারটাই যদি হাত পূরণ হয়ে যায় তাহলে শেয়ার শেষ। যে এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, শেয়ার করা শেষ, তাহলে লোন পেয়ার নাই। কিন্তু নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটা থাকে, তিনটা বন্ড মানে তিনটা শেয়ার করছে, আরো তো দুইটা বাকি, বাকি মানে একটা লোন পেয়ার বাকি, পেয়ার মানে জোড়া, এক জোড়া বাকি। তা লোন পেয়ারের সংখ্যা এক, সিগমা বন্ধনের সংখ্যা তিন, মোট হচ্ছে চারটা, মানে sp3। বুঝতে পারছো? তো এইভাবে করে বের করতে হয়, এইভাবে করে বের করতে হয়। যেমন বলছে কার্বনিল মূলকে, কার্বনিল মূলক মানে এটা একটু আগে বললাম, এটার নাম কার্বনিল মূলক। এইটাতে কার্বনের মধ্যে কি সংকরণ আছে? তাহলে সিগমা বন্ধন আছে দুইটা, একে তিনটা, তিনটা আছে যেহেতু তার মানে sp2 হাইব্রিডাইজেশনে থাকবে। তিনটা থাকলে sp2 হাইব্রিডাইজেশনে। আচ্ছা, আমরা বেনজিন আর টলুইনের বিষয়গুলো আমরা বেনজিন টলুইন অ্যারোমেটিকের মধ্যে পড়বো। তো আগামী দিন আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে নামকরণ পার্ট। নামকরণ পার্টের পরে সমানতার পার্ট। তো নামকরণ আর সমানতার এই পার্টগুলা পড়ার জন্য আজকের এই ক্লাসটা খুব ভালো করে দেখা দরকার তোমাদের। যদি একবার দেখে যদি শেষ না হয়, আরেকবার একটু দেখে নিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।